ওকে, আমাদের এই মহিদুল ইসলাম কোশ্চেন করেছেন, রাষ্ট্রপতি কি নির্বাহী বিভাগের অংশ কিনা। দেখেন, আমাদের সংবিধানে কিন্তু নির্বাহী বিভাগ শুরুই হয় 48 নম্বর অনুচ্ছেদ থেকে, এবং 48 নম্বর অনুচ্ছেদের শুরু থেকে নির্বাহী বিভাগ শুরু, এবং 48 নম্বর অনুচ্ছেদই হচ্ছে রাষ্ট্রপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি। সো রাষ্ট্রপতি হচ্ছে নির্বাহী বিভাগের অংশ এবং তিনি রাষ্ট্রের প্রধান, এবং নির্বাহী বিভাগের সমস্ত কার্যক্রম রাষ্ট্রপতির নামে গৃহীত হয়, এবং রাষ্ট্রপতির নামে এটা গৃহীত হয়েছে বলে প্রকাশ করা হয় আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মানে আজকে এই কোর্সটা আর কি এনরোল করছি। তো ওকে। আপনার তো ভাই মানে এখন পর্যন্ত তো মনে হয় 15টা ক্লাস হয়েছে যেটা দেখলাম রাইট, গুগল ক্লাসরুম রাইট, থেকে। রাইট। আচ্ছা আচ্ছা, তো এখন এখন যদি ভাই যেই ক্লাসগুলো সামনে আমি করব, মানে আজকে থেকে তো শুরু করলাম, তার জন্য কি মানে আমি 47টি ফার্স্ট প্রিলি দিব ভাই আর কি। 47 আমার এই বছরই গ্রাজুয়েশন হয়েছে। তো তাহলে কি আগের ক্লাসগুলো কি করেই আসতে হবে না আমি এখন থেকে কন্টিনিউ করলে কোনো প্রবলেম হবে না? ওকে, বিষয়টা হচ্ছে যারা পরবর্তীতে জয়েন করেছেন আমাদের, প্রত্যেকটা লেকচার আপনি মাঝখান থেকে যেখান থেকে ইচ্ছা আপনি আসলে লেকচার দেখতে পারেন, এটা কোনো সমস্যা না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনার আহ, শুরু থেকে শুরু করা ভালো। ধরেন আজকে আমরা সাহিত্যের জন্য এই প্রাচীন যুগ পড়িয়েছি, মধ্যযুগ পড়িয়েছি, আজকের থেকে আমরা আধুনিক যুগ শুরু করতেছি। এই 15টা লেকচারের মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলির লেকচার আছে, বাংলাদেশ বিষয়গুলির লেকচার আছে, দেন হচ্ছে সাহিত্যের লেকচার আছে। সো এইগুলো আলাদা আলাদা মেনশন করে দেওয়া আছে। তো আমার মনে হয় প্রথম থেকে শুরু করা উচিত, এবং একটু নিয়ে শুরু করেন, সমস্যা কি এটা আপনার, টাইম বেশি দেন। বাকিটা ধরেন একটা লেকচার দেখতে আর কতক্ষণ লাগে, এটা লেকচার দেখবেন, ওই অনুযায়ী প্রিপারেশন নেবেন, মাথার মধ্যে জিনিসটা নিলেন আর কি। ঠিক আছে, এটার জন্য এত সিরিয়াস কোনো কিছু না। আর 47তম প্রিলি দিবেন, এইটা জীবনের প্রথম প্রিলি, এই টাইপের ইয়ের মধ্যে খুব একটা কনফিডেন্স পাওয়া যায় না। আপনি দেখবেন যে যারা আসলে খুব ভালো মানে বিসিএস এ টপ করে, এরা সবাই সাধারণত হচ্ছে প্রথম বিসিএস এই টপ করে। তো প্রথম বিসিএস যে বিসিএস আপনি একটা প্রথম দিবেন, যে আগ্রহ থাকবে, পড়ালেখার যে গতি থাকবে, ধীরে ধীরে কিন্তু এই আগ্রহটা আপনার কমতে থাকবে। এটা মানুষের নেচারই এইটা। এবং আর এটা তো খুবই স্ট্রেসফুল একটা পরীক্ষা। যখন আপনি ভাইবা দিবেন তার আগের কয়েকদিন আপনার খুব স্ট্রেসে থাকতে হবে, মানসিক স্ট্রেস আজকে। রিটেনে যাবেন আপনি, রিটেনে তো টানা পরীক্ষা দিতে হবে আপনার 8-10 দিন জুড়ে। ওইটা একটা বিশাল স্ট্রেসের জিনিস। একবার রিটেন দেওয়ার পরে আসলে আরেকবার রিটেনের কথা চিন্তা করলেই মানুষের মানে মাথার মধ্যে খারাপ লাগে, যে আরে বাপরে বাপ, এইরকম আবার একটা রিটেন দিতে হবে, এবং টানা 7-8 দিন ধরে, এবং কোনো দিন 4 ঘন্টা, কোনো দিন 3 ঘন্টার লেখা। তো এইখানে প্রথম বিসিএস আসলে কোনো ব্যাপার না, আপনি জিনিসটাকে কিভাবে দেখতেছেন এইটা হচ্ছে মেইন ব্যাপার। আর আমার মনে হয় যে বিসিএস এর এই রাস্তায় ম্যাক্সিমামই হচ্ছে মিসগাইডেড হয়। মিসগাইডেড হয় বলতে হচ্ছে মানে গাইড বই টই থেকে লেখা ট্রাই করে, এবং কেউ কেউ মনে করে পেজ ভরে লিখলে যত পেজ তত মার্ক। সো ম্যাক্সিমামই আসলে ভুল ডিরেকশনে চলে। সো ম্যাক্সিমামই যেহেতু ভুল ডিরেকশনে চলে, সেহেতু ক্যাডার হওয়া আসলে সহজ। এটা খুব একটা কঠিন কোনো কিছু না। প্রথম থেকেই শুরু করেন, আহ, ধীরে ধীরে শুরু করেন আর কি। আর একবার একটা জিনিস মাথায় রাখবেন যে শুরু একবার হয়ে গেল মানে হচ্ছে খুবই মানে পরিশ্রম করতে হবে এরপরে, মানে আচ্ছা কঠিন ভাই, পড়ালেখা করতে আরেকটা হবে। জিনিস যে ওই আপনার মানে কমেন্ট আর কি দেখলাম যেগুলা গুগল ক্লাসরুম, সেখানে কি বুক লিস্টের কথা আপনি মনে হয় বলছেন। আপনি তো এটা কি ভাই এইগুলো হচ্ছে আপনি 1 নম্বর লেকচার থেকে দেখে দেখে আসবেন, আপনার কোনো আচ্ছা আচ্ছা, কোশ্চেন তাহলে থাকবে না, পেয়ে এগুলো যাবেন। সবই আচ্ছা আচ্ছা, আলোচনার মধ্যে আছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, জি ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর আচ্ছা, মাশরুফা খাতুন কথা বলতে পারেন। যদিও আপনার নাম আমি ঠিক মতন উচ্চারণ করতে পারলাম কিনা আমি সরি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই। ভাইয়া, অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে মেইন পার্থক্যটা যদি একটু আচ্ছা, বলতেন। তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে মেইনলি একটা নির্দলীয় সরকার। নির্দলীয় সরকার বলতে হচ্ছে তারা কোনোদিন রাজনীতিতে থাকবে না, এবং কোনো অতীতেও কোনো রাজনীতির মধ্যে ছিলও না, এবং তারা আসলে তাদের প্রধান কাজই হচ্ছে নির্বাচন করা একটা। এটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমাদের সংবিধানে একসময় 58 খ খ খ গ গ ঘ অনুযায়ী ছিল,
বাট সেটা এখন আর নাই, পঞ্চদশ সংশোধনীতে এটা বাতিল করা হয়েছে। তো তারপরেও আমরা সংবিধানের ক্লাসে তত্ত্বাবধায়ক সরকারের প্যাটার্নটা কেমন ছিল এটা আমরা বলেছি। আর অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে বা একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা রাষ্ট্রের কিন্তু পরিবর্তন হয়। তো রাষ্ট্রের পরিবর্তন হয় হচ্ছে মানে কি, রাষ্ট্রের অ্যাকচুয়ালি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয়, বিভিন্ন সংস্কার হয়। তো এই পরিবর্তন করার জন্য তো একজন গভর্নিং বডি লাগবে, এবং এইটা হচ্ছে বিভিন্ন এক্সপার্ট দিয়ে তৈরি হয়, এবং এইটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার আগে সংস্কার করবে, দেন নির্বাচন দিবে, এবং দেন রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে অল্প সময়ের জন্য আসবে, এবং সংবিধান অনুযায়ী যদি আসে তাহলে কতদিন থাকবে, তত্ত্বাবধায়কের একটা নির্দিষ্ট টাইম লেভেল থাকে, লিমিট থাকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এরকম টাইম লিমিট নাই। ধরেন আপনার এক সময় আমাদের বাংলাদেশ ছিল হচ্ছে পাকিস্তান। তো এই পাকিস্তান, তার আগে যাই আমরা, ধরেন এইটা ছিল হচ্ছে একসময় ব্রিটিশ ভারত। তো ব্রিটিশ ভারত থেকে যখন এইটা পাকিস্তান হলো, তখন কিন্তু কোনো নির্বাচন হয় নাই, কোনো কিছু হয় নাই। তার মানে যাদের কাছে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতাটা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দেশের একটা বিভিন্ন মেকানিজম রেডি করছে, দেন তারা একটা নির্বাচন দিছে, দেন সেই নির্বাচনের মাধ্যমে তারা একটা মানে মেইন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিছে। এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবের মধ্য দিয়ে আসে। যদিও পাকিস্তানের উদাহরণটা ঠিক হইল না, কেননা পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার আসলে 47-এর পরে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এটা আসলে ঠিকঠাক হয় নাই আর কি। কিন্তু এটা ভারতেরটা বললে খুবই ভালো হতো আর কি। তো ভাইয়া এটা নিয়ে তো হচ্ছে সংবিধানে মানে অন্তর্বর্তীকালীন সরকার সরকার নিয়ে তো আপাতত আমাদের সংবিধানে কোনো জায়গাতেই নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে যখন নিয়োগ দেওয়া হয়েছে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যেভাবে নিয়োগ দেওয়া হয় সংবিধানের যে ধারা অনুযায়ী, ঠিক ওইভাবেই হচ্ছে এটা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কিন্তু ইন্ডেমিটি অধ্যাদেশ জারি করার একটা অনুচ্ছেদ আছে মৌলিক অধিকারের মধ্যে, এটা আমরা পড়েছিলাম 46 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। কিন্তু পরবর্তীতে যখন রাজনৈতিক সরকার আসবে, এবং রাজনৈতিক সরকার এসে সংবিধানের অ্যাকচুয়ালি একটা ভালো পরিবর্তন আসবে, এবং এই সংবিধানের পরিবর্তন হওয়ার পরে এই 46 নম্বর অনুচ্ছেদটা থাকবেই। এই অনুচ্ছেদ বলে অ্যাকচুয়ালি অতীতে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যবস্থা গ্রহণ করছে, এই ব্যবস্থাকে এই সংবিধানের এই ধারা অনুযায়ী বৈধতা দিয়ে দিবে। ঠিক আছে, তারা যে আইন প্রণয়ন করতেছে এই সব কিছু মানে এভরিথিংকে বৈধতা দিয়ে দিবে। এইটাই হচ্ছে আপনার ইন্ডেমিটি অধ্যাদেশ বলা হয় আর কি। তো এইটা এই 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 অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতেছে, বাট তারা কতদিন কাজ করবে এইটা ডিপেন্ড করবে হচ্ছে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীরা যারা আছেন তারা সংস্কার কত দ্রুত করতে পারেন, দেশে নির্বাচন আসার কত দ্রুত ব্যবস্থা হয়, এইগুলোর উপর বেস করে অ্যাকচুয়ালি তারা ডিসিশন নেবেন যে কখন। এবং এইখানে পাবলিক ডিমান্ডের একটা ব্যাপার আছে, দেশের আর্থসামাজিক অবস্থার ব্যাপার আছে, মানে অনেকগুলো প্রেক্ষাপট ভ্যারিয়েবল একসাথে এসে সেই সিদ্ধান্তটা নিবে যে নির্বাচনটা কবে হবে। জি বাট ভাইয়া। যদি হ্যাঁ, বর্তমান তত্ত্বাবধায়ক সময়কার সরকার কথা বলেন যে আমাদের এখন যে যে সংবিধান বলবৎ আছে, এই সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও নাই, এইটাতে কিন্তু আপনার তত্ত্বাবধায়ক সরকারও নাই। বাট তারপরে অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম করা হয়েছে, কেননা একটা গণবিপ্লবের মধ্য দিয়ে গেছে। আর রাষ্ট্র যেহেতু জনগণের, আর জনগণ যেটা চায় সেই বিপ্লব, তা না হলে তো পৃথিবীতে এত বিপ্লব হতো না। এক সময় ধরেন গণতান্ত্রিক চায়না হয়ে গেছে হচ্ছে কমিউনিস্ট চায়না, এক সময় রাশিয়া থেকে হয়ে গেছিল কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন। এইগুলো তো সবই বিপ্লবের মাধ্যমে হয়েছে, বিপ্লবের মাধ্যমেই পরিবর্তন হয় আসলে। আরেকটা কথা, প্রীতম কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আপনি বলছিলেন ওই আগে রিটেনের যে বইগুলোর কথা বলছেন সেই বইগুলো পড়ে তারপরে জাস্ট ডাইজেস্ট থেকে পড়লেই হয়ে যাবে। এই ডাইজেস্ট ছাড়া কি প্রিলির জন্য আর কোনো কিছু পড়তে হবে ভাই? আমার বা কাছে মনে হয় না, আমার কাছে আপনি জিনিসটা দেখেন, আমি আপনাকে বলেছি যে রিটেনের বইটা পড়বেন, দেন ডাইজেস্ট পড়বেন, এবং এরপরের কথাটা সবচেয়ে যেটা জোর দিয়ে বলেছিলাম সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পরীক্ষা দিবেন এরপরে। ঠিক আছে, জি ভাই। পরীক্ষা দিবেন, এই পরীক্ষার মধ্য থেকে কিছু কিছু ইনফরমেশন আপনার এটার সাথে অ্যাড হবে, সেগুলো আপনি ডাইজেস্টের সাইড টাইড দিয়ে আপনি লিখে রাখবেন। এইটাই আসলে প্রস্তুতির প্যাটার্ন হওয়া উচিত, কেননা বইয়ের কোনো শেষ নাই, অমুক সিরিজ তমুক সিরিজ, এবং এক এক জায়গা ধরেন
এক আন্তর্জাতিক বিষয়বলির ধরেন পরীক্ষার জন্যই দেখলাম বাজারে বিশাল প্রিলিমিনারির বই আছে, এক ইংলিশের জন্য জি ভাই। বিশাল প্রিলিমিনারির বই আছে। তার মানে কি এক আন্তর্জাতিকের প্রিলিমিনারির বই কি আপনি 1 বছর ধরে পড়বেন কিনা? আর ওই অত না ভাই, ইনফরমেশন আর আপনি ওই মনেও রাখতে পারবেন কিনা? আর হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। প্রিলিতে কখনো 100 পেতে হয় না, ঠিক আছে? আমি যেটা বলতেছি এটা হচ্ছে খুবই স্মার্ট প্রিপারেশন, আপনি এটাই নেবেন, তবে কনফিডেন্সের সাথে নিতে হবে, ঠিক আছে? আর জি, মনে রাখাটা ওই খুবই কনফিডেন্স। খুবই জরুরি, মনে রাখাটা খুবই জরুরি। দেখেন, অল্প পড়তেছেন এইটা কেন জানেন? আপনি কেন হচ্ছে আপনি মাথার মধ্যে গার্বেজ রাখতেছেন না। সো যতটুকু রাখবেন ততটুকু মনে রাখবেন। আমি কখনোই 100% প্রস্তুতি নিতে বলতেছি না আপনাকে। আমি আপনাকে বলতেছি 70% প্রস্তুতি নেবেন, বাট ওই 70% প্রস্তুতিটা 100% নেবেন। জি ভাই, ওকে। আঞ্জুন, থ্যাংক ইউ ভাই। সরি আর্জুন, সরি আর্জুন, আপনি কথা বলতে পারেন। ভাইয়া, ষোড়শ সংশোধনী যেহেতু এখন মানে হাইকোর্টের রিভিউ পর্যায়ে আছে, হুম। তো সেক্ষেত্রে এখন বিচারপতিদের অপসারণটা আসলে কার কাছে আছে এই মুহূর্তে, এই মানে এই বর্তমান? মুহূর্তে এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন যে ষোড়শ সংশোধনী কিন্তু মেইন যে প্রথম যে বেঞ্চটা ইয়ে হয়েছিল সেটা হচ্ছে আপনার ওই যে বিচারপতি সিনহা যখন ছিলেন প্রধান বিচারপতি, তখন হ্যাঁ। তখন সেই বেঞ্চ থেকে কিন্তু ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হয়। সো অবৈধ ঘোষণা করলে তখন সরকারের পক্ষ থেকে এটার একটা আপিল করা হয়েছে। তো সেই আপিল শুনানি যদি হয়, সেই আপিল শুনানি বর্তমানে এই পরিস্থিতির মধ্যে আসলে আপিল শুনানি হবে। তো আপিল শুনানি হলে তাহলে আর এখন তো সংসদ নাই। সংসদ যেহেতু নাই, তাহলে সংসদের অ্যাক্টিভিটি তো রাষ্ট্রপতির উপরেই এসে বর্তাইছে এখন, তাই না? সো ভাইয়া, এখন মানে তো সংসদ রাষ্ট্রপতি এই ধরে ডিসিশনটা নেবেন। নিচ্ছি এখন সংসদ আছে, তো সেক্ষেত্রে মানে না এই না, সংসদ মামলাটা এখন নাই তো, সংসদ নাই, সংসদ ভাই, ভেঙে দিছে তো রাষ্ট্রপতি। আমি আমি ধরে নিচ্ছি এখন সংসদ যদি থাকে, তো ওকে। সেক্ষেত্রে মানে কার কাছে থাকতো ক্ষমতাটা? মানে যদি সেক্ষেত্রে মামলা সংসদের কাছেই থাকতো, সেক্ষেত্রে সংসদের কাছেই থাকতো। কেননা রিভিউ পর্যায়ে আছে, যতক্ষণ আপনার কোর্টে ফাইনাল হয় নাই। যেমন আপনি ধরেন একটা আম, যতক্ষণ পর্যন্ত আপনার কোর্টে ফাইনাল রায় হয় নাই এই সমস্ত মামলায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু গতিবিধি এরকম আছে। যেমন এইরকম ধরেন ক্যাম্পাসে বিভিন্ন এই যে পরীক্ষায় দুর্নীতির কারণে, ধরেন পরীক্ষায় দুর্নীতি আমাদের এরকম হতো, আমাদের বুয়েটে এরকম হতো যে পরীক্ষায় একটা অন্যায় আপনি করছেন, তাহলে সাধারণত বুয়েট থেকে সাসপেন্ড করে দেয়। আবার ধরেন এমনি কোনো একটা ক্যাম্পাসে একটা মারামারি টারামারি করছেন, এইরকম অতীতে আমাদের টাইমেও কয়েকজনকে এরকম দেখেছি, বা আপনারাও আপনাদের ইউনিভার্সিটি থেকে দেখেছেন যে বহিষ্কার আদেশ হয়। তো বহিষ্কার আদেশ হলে কিন্তু এরা কোর্টে যায়, কোর্টে গিয়ে কিন্তু এটার নিয়ে তারা আসলে কোর্টে এটাকে রিট করে দেন, এইটা নিয়ে শুনানি টুনানি চলতে থাকে। সাধারণত ধরেন একটা মামলা যদি 2 বছর ধরে চলে, তাহলে ওই 2 বছরের মধ্যে কিন্তু আপনি কিন্তু মানে কোর্টের রায় হয় নাই মানে কি, আপনি স্টিল স্টুডেন্ট, আপনি ক্লাস করবেন, সব কিছু ইয়ে করে নেবেন। এইরকমও আমি মানুষকে চিনি যে ক্যাম্পাসের বহিষ্কার আদেশ ছিল, দেন কোর্টে মামলা চলতেছে, মামলা চলতে চলতে সে পাশ করে সার্টিফিকেট নিয়ে চলে গেছে মামলা চলতে চলতে। সো মামলা চলা মানে কি, যতক্ষণ পর্যন্ত রায় হয় নাই ততক্ষণ পর্যন্ত আগের জিনিসটা বহাল থাকবে আর কি, এটাই বিষয়। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। তবে আপনাদের বলি, যদি ষোড়শ সংশোধনী নিয়ে আপনাদেরকে পক্ষে বিপক্ষে কথা বলে, তাহলে অবশ্যই আপনারা দেখবেন, আমরা গত দিনই পড়ছি যে আমাদেরকে সংবিধানে ডাইরেক্ট লেখা আছে যে বিচার বিভাগ সমস্ত কার্যক্রমে স্বাধীন থাকবে। আবার 22 নম্বর অনুচ্ছেদে বলছে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক থাকবে। এবং এইগুলো সংবিধানের কথা যদি আপনি বলেন, তাহলে বিচার বিভাগের এবং এই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদে নিয়ে যাওয়া, এইটা আসলে এক প্রকার বিচার বিভাগকে প্রভাবিত করার একটা অস্ত্রের মতন। তো বিচার বিভাগের এই সমস্ত জিনিস বিচার বিভাগের ভিতরেই থাকা দরকার। সেই জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষে আসলে রাষ্ট্রর জনগণের এটাই ভালো, সঠিক বিচারের জন্য আর কি, এটাই হওয়া উচিত। এভাবে আপনারা কথা বলবেন। আচ্ছা, আমরা আজকের আলাপ আলোচনা হ্যাঁ, শুরু করি। আরেকটা কোশ্চেন ছিল আর কি, সেটা ওকে। হচ্ছে ফ্লোর ক্রসিং নিয়ে আর কি। হুম। সেটা হচ্ছে যে মানে ফ্লোর ক্রসিং এর ক্ষেত্রে কি মানে কোনো ভোটই কি তারা দলের বিরুদ্ধে দিতে পারবেন? না না, কোনো মানে ভোটই দলের বিরুদ্ধে দিতে পারবে না। দলের বিরুদ্ধে বলতে কি, যে সংসদে একটা হানা ভোট হচ্ছে, ধরেন এই ধরেন ষোড়শ সংশোধনী যখন পাশ হয়েছে, এর মানে কি, যে তখন সরকারি দলের কি এমন অনেক এমন অনেক এমপি ছিল না যারা এই জিনিসটা পছন্দ করে নাই, যারা আসলে ভালো মানুষ, 2-1 জন এরকম কি ছিল না? সো তারাও কিন্তু সংসদে থেকে ষোড়শ সংশোধনীর পক্ষে ভোট দিছে। সে যদি সরকারি দলের, সে হচ্ছে আপনার তদানীন্তন সরকারি দল আওয়ামী লীগের হচ্ছে সে এমপি, কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে ডিসিশন নিছে যে এই জিনিসটা
তারা হ্যাঁ ভোট দিবে, কিন্তু আপনি ওইখানে যদি না ভোট দেন, এটাই হচ্ছে ফ্লোর ক্রসিং। সংসদের কোনো ভোটে আপনি নেগেটিভ দিতে পারবেন না, দল যে ডিসিশন নেবে আপনি এই ডিসিশনটাই দিবেন। আচ্ছা ভাই, আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে মানে ধরলাম এবিসি তিনটা দল, হুম এখন এ দল হচ্ছে 140টা আসন পায়, মানে হুম সংখ্যাগরিষ্ঠতা হয় হুম নাই। সে এ এর সাথে সি দুইজন মিলে হচ্ছে মানে তারা হচ্ছে সরকার গঠন করেছে, হুম তাহলে এর সাথে যে সি জোট জোট নিল, তো হুম তারাও কি বিপক্ষে ভোট দিতে পারবে না না, এরকম? এখন কিন্তু ধরেন আপনার দুইজন দল যখন হচ্ছে কোয়ালিশন সরকার যখন গঠিত হয়, তখন হচ্ছে দুইটা দল মিলায় হচ্ছে আপনি এখন একটা দল। ঠিক আছে, দুইটা দল মিলিয়ে কিন্তু একটা দল। কেননা আপনি যখন বাংলা এখনো তো আপনার যখন রাজনৈতিক হয়েছে, দল হয়েছে, ধরেন আওয়ামী লীগ কিন্তু একা ছিল না, তারা ছিল 14 দল মহাজোট। বিএনপি এক সময় ছিল 4 দলীয় ঐক্য জোট। তার মানে যখন নির্বাচন হবে তখন কিন্তু দেখেন এই যে 14 দল, যখন 14 দল হইলে কিন্তু যিনি ওয়ার্কার্স পার্টির তিনিও কিন্তু নৌকাপতিকে নির্বাচন করছে। আবার 4 দলীয় ঐক্যজোট যখন, তখন একটা অন্য দলেরটাও কিন্তু ধানের শেষ প্রতীকেই নির্বাচন করছে। কিন্তু আপনি আলাদা আলাদা নির্বাচন করার পরে যখন আপনি আসলে কোয়ালিশন সরকার গঠন করছেন, তখন আপনি একটা দল হয়ে গেছেন। আচ্ছা আচ্ছা কিন্তু আপনাকে যদি এগেনস্টে আপনি যান, দলের এগেনস্টে যদি যান, তাহলে আগে আপনাকে কোয়ালিশন ভাঙতে হবে। আচ্ছা। তাহলে তো মানে আসলে সংসদে ভোটাভুটির তো আসলে কোনো মানে নাই যদি এরকম হয়, মানে এটা আসলে। আপনি পক্ষে বিপক্ষে কথা বলতে পারেন এইটার। এইটার আমি যেদিন এইটা 77 পড়িয়েছিলাম, আমি কয়েকটা পক্ষের যুক্তি দিয়েছিলাম, কয়েকটা বিপক্ষের যুক্তি দিয়েছিলাম। তবে আপনি কিন্তু দেখেন, আমাদের জিনিসটা হচ্ছে গণতন্ত্র, এবং এই গণতন্ত্রে কিন্তু আপনি কথা বলেন কিন্তু আপনার এমপির মুখ দিয়ে। কেননা আপনি কিন্তু তাকে নির্বাচন করেন দেশের আইন প্রণয়নের জন্য, আপনি তাকে নির্বাচন করেন, তিনি সংসদে যান, আপনার হয়ে তিনি কথা বলেন। তো আপনার এলাকার যে জনমত আর আপনার আর বাংলাদেশের আর একটা আসনের যে জনমত, দুই জনমত ভিন্ন হতে পারে। এখন এই ক্ষেত্রে কিন্তু আপনার আপনার যিনি এমপি, তিনি তার কথা বলতে পারতেছে না। এটা কিন্তু একদিক দিয়ে খুবই বিশাল বড় একটা নেগেটিভ বিষয়। এবং এই ক্ষেত্রে কিন্তু দল যে ডিসিশন নেবে, দলের ডিসিশনই হবে হচ্ছে মেইন ডিসিশন। তার মানে আসলে সংসদ হয়ে যাবে একবারে দলীয়, মানে পুরা দলের হয়ে যাবে এই জিনিসটা। এটাই তো ওয়েস্টমিনিস্টার যে সিস্টেম আর কি, এই ওয়েস্টমিনিস্টার সিস্টেমের টোটাল এগেনস্টে। জি জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, আমরা আজকে কথাবার্তা শুরু করি। আজকে আমরা হচ্ছে মূলত বাংলা সাহিত্য পড়ব, আধুনিক যুগ। তো কতদূর কথা বলতে পারবো জানি না, বাট আগ্রহ ইচ্ছা আছে যে আমরা বেশ কয়েকজন নিয়ে কথাবার্তা বলবো। যারা অ্যাকচুয়ালি 47তম প্রিলিমিনারি দিবেন তাদের উদ্দেশ্যে বলি, তাদের কাজ হবে হচ্ছে, আমি আজকে কথাবার্তা বলবো কতগুলা জিনিস নিয়ে, এইগুলোর থেকে বিসিএস এর রিটেনে কেমন কোশ্চেন হয়, আপনি একটা কোশ্চেন ব্যাংক থেকে সেই কোশ্চেনগুলো দেখবেন, বা আপনার কাছে যে বই আছে সেই বইয়ের পেছনেই ধরেন বিভিন্ন কোশ্চেন আছে, যে এইটা ডাইজেস্টেরতেই দেখবেন আপনি কোশ্চেন আছে এমসিকিউ, যে কোনটা কত সালে আসছে, কত বিসিএসে আসছে। এই কোশ্চেনের প্যাটার্ন দেখবেন, কোশ্চেনের প্যাটার্ন দেখে আপনার কাজ হবে, এরপরে যখন আপনি একটা লেকচার দেখবেন, আমি গল্প করতেছি, তখন আপনার তো স্লাইডটা আপনি দেখতেছেন, কথা শুনতেছেন, এই স্লাইডের ভেতর থেকে আপনি খুঁজে বের করার ট্রাই করবেন, বা কথার মধ্য থেকে আপনি খুঁজে বের করার ট্রাই করবেন কোন জিনিসটা প্রিলিমিনারি স্ট্যান্ডার্ড কোশ্চেন হতে পারে। এই জিনিসগুলোর আপনি শুধু শুনবেন না, আপনার মাথা চালুও রাখবেন। এই লেকচার শোনা হয়ে গেলে আপনি সাহিত্য পাঠটা রিডিং পড়বেন, সাহিত্য পাঠটা রিডিং পড়ার পরে আপনি হচ্ছে ডাইজেস্ট পড়বেন, এরপরে পরীক্ষা দিবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রিপারেশন। যারা 47তম প্রিলি দিবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রিপারেশন, মানে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট করতে হবে। যারা রিটেনের জন্য করবেন, তারা শুধু গল্প শুনবেন এবং সাহিত্য পাঠ পড়বেন, আর কোনো কিছু লাগবে না। এবং বিভিন্ন কোট টোট যদি লিখে রাখা লাগে, এগুলা সাহিত্য পাঠে লিখে রাখবেন। আর যারা আসলে দু একজন যদি এরকম থাকেন যারা বিসিএস দিবেন না, এমনি যে ক্লাস করেন আর কি, এরকমও দু একজনকে চিনি যারা আছেন এইখানে, তারা শুধু শুনবেন। এবং শোনার পরে আপনার যদি এইখান থেকে কোনো একটা বই নিয়ে বেশি আগ্রহ তৈরি হয়, তাহলে সেই মেইন বইটা ধীরে ধীরে আপনি পড়বেন, এতটুকুই, এর বাইরে কোনো কিছু না। আর এত সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। আর কারো যদি সাহিত্য মনে না থাকে, তাহলে মেইন কথাগুলো আপনি রেকর্ডিং করবেন, গল্পের ছলে রেকর্ডিং করবেন, চমৎকারভাবে রেকর্ডিং করবেন, মাঝে মধ্যে এগুলো শুনবেন, আর একজনের সাথে কথাবার্তা বলবেন।
আমাকে একজন কমেন্ট করেছিলেন বা মেইল দিয়েছিলেন এইরকম যে আপনি একটু পিছিয়ে পড়ার কারণে আপনার কোনো বন্ধু নাই বা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে আপনার এরকম পরিচিতি নাই। যদি এইরকম হয় যে আপনার এরকম কারোর সাথে পরিচিতি নাই বিসিএস এর গল্প করার জন্য, তখন আপনি আপনার একজন ফ্যামিলি মেম্বারের সাথে গল্প করেন। সে রিপ্লাইতে দুইটা কথা না বলুক, আপনি তাকে বললেন যে আসো, ধরেন আপনার আম্মুকেই বললেন যে আসো আম্মু, তোমাকে কাজী নজরুল ইসলাম কি ছিলেন এইগুলো আমি তোমাকে শোনাই। তার কাছেই গল্প করলেন। এইভাবেই চলতে থাকবে আপনার পড়ালেখা, বাট গল্প কলাটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি একবারেই একজন মানুষ পৃথিবী থেকে আইসোলেটেড, এইরকম তো হতে পারে না। বাট আপনি রুমে অন্ধকারে গল্প করার চাইতে আপনার গল্প একজন বুঝতেইছে না, ধরেন সে কাজী নজরুলকে চিনেই না, বাট সে কবি সাহিত্যিক এই টাইপের জিনিস সে বুঝে আর কি, তার সাথে গল্প করেন, কোনো সমস্যা নাই। ওকে, তো পড়ালেখার করার স্ট্যান্ডার্ড আপনারা বুঝছেন। আধুনিক আজকের আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলতে চাই আসলে, কিন্তু কথা বলতে পারবো কিনা। আমরা 5 জন সাহিত্যিক নিয়ে আজকে কথা বলতে চাই, এবং এরা আসলে রথী মহারথী। এর মধ্যে রবীন্দ্রনাথের নাম নাই, যেহেতু তাকে আমরা একদিন শুধু পড়ব। রবীন্দ্রনাথ, বাংলা সাহিত্য হচ্ছে রবীন্দ্রনাথ, আর ইংলিশ সাহিত্য হচ্ছে এই শেক্সপিয়ার। দুইজন আসলে দুই বিশাল ব্যাপার, তাদেরকে অ্যাকচুয়ালি একটু বিশাল করে পড়তে হবে। তো সবাইকে নিয়েই কথা বলতে চাই। তো আমরা শুরুতে হচ্ছে আধুনিক এই যে সাহিত্যটা, আধুনিক সাহিত্যটার একটা সাহিত্য কিভাবে আসলে চেঞ্জ হয় সেটা আমরা উপন্যাসের কথা অনুযায়ী বুঝবো। আমরা সেই চর্যাপদ থেকে শুরু করে পুরা মঙ্গল কাব্য পর্যন্ত এবং লাস্টের দিকে আমরা যত অনুবাদ সাহিত্য দেখছি, যা কিছু দেখছি, এইগুলা সবই ছিল কাব্যের মতন, কবিতার ছলে আসলে গল্প বলা হয়েছে। এখানে কিন্তু কেউ, আমি যেমন আপনার সাথে কথা বলতেছি, এইভাবে কথা বলে নাই। ধরেন আগের যুগে কেউ যদি একটা গল্প বলতো, সেই গল্পটাও সে বলতো ধরেন ছন্দ দিয়ে, হানিফ সংকেতের মতন আর কি, বা মিনিমাম হইলেও হানিফ সংকেত বলতো, বা আরও বেশি অন্যরকম ছন্দ দিয়ে বলতো। কেউ কিন্তু কোনো গদ্য লেখে নাই। তো আধুনিক সাহিত্যে আসলে গদ্য শুরু হয়, যেখানে ছন্দ নাই। আর গদ্য সাহিত্যের সবচেয়ে বড় জিনিস হচ্ছে উপন্যাস। এখন উপন্যাস আসলে কি থাকবে, উপন্যাসের মধ্যে আসলে কি কি থাকবে, বা কেন একটা জিনিসকে উপন্যাস বলবেন, উপন্যাস কি আসলে? তো উপন্যাস হচ্ছে, মেইন কথা হচ্ছে উপন্যাসের একটা গল্প থাকবে। এই গল্পটা কতগুলা ঘটনার মধ্য দিয়ে যাবে। ছোট ছোট একটা ঘটনা, ধরেন আপনি একটা উপন্যাসের একজনের গল্প বলতেছে, তো সে বাজারে গেছে, বাজারে গিয়ে বাজারে তার সাথে একটা ঘটনা ঘটছে, তারপরে বাড়ি আইছে, বাড়িতে একটা ঘটনা ঘটছে, এরকম ঘটনা দিয়ে থাকবে। এবং আপনি মেইন গল্পটা কতগুলা চরিত্রের উপর আশ্রিত হয়ে করবেন আর কি। দেন আপনার এই উপন্যাস পড়ার পরে বা উপন্যাসের মধ্যে একটা রস থাকবে। রস বলতে হচ্ছে এই উপন্যাস পড়ার পরে আপনার মধ্যে একটা ফিল ক্রিয়েট হবে। আপনি যদি মিলন হয় তাহলে আপনি খুব আনন্দ পাবেন, যদি খুবই ব্যথা হয়, মৃত্যু থাকে, বা কেউ একজন ধ্বংস হয়ে গেল বা বিচ্ছেদ হয়ে গেল, তখন আপনার মধ্যে একটা কষ্ট লাগবে, এরকম একটা রসবোধ থাকবে। উপন্যাসের মধ্যেও কিন্তু সংলাপ থাকবে। আপনি যদি কোনো উপন্যাস পড়েন, দেখবেন কিছুক্ষণ লেখক বলতেছে, এরপরে দুইজন কথা বলতেছে। ধরেন পরিবেশটা নিয়ে আগে লেখক বলতেছে, ধরেন বিভূতিভূষণ তার আরণ্যক উপন্যাসে আশপাশের পরিবেশ বলতেছে যে জঙ্গলটা কেমন, এইখানে। এরপরে আবার কিন্তু তিনি কথাও বলতেছেন সত্যচরণের জবানিতে। তো সেইখান থেকে ধরেন আরেকজন এসে তার সাথে কথাবার্তাও বলতেছে। ভাষা, নির্দিষ্ট একটা ভাষায় উপন্যাস লেখা হয় এবং বিভিন্ন এলাকাকে ফুটিয়ে তোলা হয়। এবং মেইন যে জিনিসটা ফুটায় তোলা হয় সেটা হচ্ছে জীবন দর্শন। লেখক এই গল্পটা কেন বলতে চান, লেখক একটা মেসেজ দিতে চান। গল্পের আড়ালে যে গল্পটা তিনি বললেন, এর মধ্যে না বলেও তিনি অনেক কথা বলছেন, এবং তিনি তার বাস্তব অভিজ্ঞতা বা কল্পনা থেকে আসলে গল্প বলবেন, এবং গল্পের মাধ্যমে সে তার জীবন দর্শন প্রকাশ করবেন। এটাই হচ্ছে উপন্যাস, সার্থক উপন্যাস। এই সমস্ত বিষয় যদি না থাকে, তাহলে আপনার উপন্যাসটা সার্থক উপন্যাস না। উপন্যাস আর সার্থক উপন্যাসের মধ্যে পার্থক্য আছে। ধরেন আমরা একটা উপন্যাসের কথা বলতে পারি। ধরেন হুমায়ুন আহমেদের একটা উপন্যাস হচ্ছে, মিসির আলী সিরিজের একটা উপন্যাস হচ্ছে নিষাদ। এই নিষাদ উপন্যাসটার ঘটনাটা কি? এই নিষাদ উপন্যাসের ঘটনা হচ্ছে, এখানে একটা চরিত্র থাকে, হচ্ছে তার নাম হচ্ছে মনির। তো মনির যে ছেলেটা, এই ছেলেটা মিসির আলীর কাছে একটা সমস্যা নিয়ে আসে, যে তার কাছে তার একটা সমস্যা হয়েছে। সমস্যাটা কি? সে একদিন স্বপ্ন দেখছে, তার বাবা ছিলেন অ্যাডভোকেট, তার বাবা আসলে মারা গেছে, এবং তার বাবা
বাস্তবে তার বাবা মারা গেছেন হচ্ছে তার বাবার পেটে ব্যথা হয়েছে, পেটে ব্যথা হওয়ার পরে তার বাবার হচ্ছে এই যে হেকিমি চিকিৎসা করা হয়েছে বা ভেষজ চিকিৎসা করা হয়েছে এবং এতে তিনি মারা গেছেন। এই হচ্ছে তার লাইফের ঘটনা। তো তিনি মিসির আলীর কাছে এসে বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আমার বাবার যখন এইরকম পেটে ব্যথা হয়েছে, এই পেটে ব্যথা হওয়ার টাইমে ডাক্তার আসার কথা ছিল কিন্তু ডাক্তার আসেন নাই, কিন্তু আমি স্বপ্ন দেখলাম যে ডাক্তারবাবু আসছেন এবং ডাক্তার এসে দেখেন যে হেকিম যে ওষুধটা খাওয়াইছিল সেই ওষুধটা আসলে তৈরি হচ্ছে, তখনও ওষুধটা খাওয়ানো হয় নাই। তো আমার বাবা তো এই ওষুধ খেয়ে মারা যাবে এটা আমি জানি, কিন্তু ডাক্তার আসছে, ডাক্তার এসে বলতেছে এটা তো অ্যাপেন্ডিক্সের ব্যথা এবং অ্যাপেন্ডিক্সটা এখনই কাটতে হবে। তখন ডাক্তার একটা চিঠি দিছে যে এটা নিয়ে যাও, নিয়ে অজ্ঞানের যে ডাক্তার, সেই অজ্ঞানের ডাক্তারের কাছে তুমি যাও, গিয়ে অজ্ঞানের ডাক্তারকে বলো যে হাসপাতালে আসতে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। এইটা নিয়ে তিনি দৌড় মারছেন, চিঠিটা নিয়ে। এই মনির ছেলেটা, এর মধ্যে তার স্বপ্ন ভেঙে গেছে, তিনি জেগে উঠছেন। তো এইটা বলতেছেন যে আমি এরকম, মিসির আলী বলতেছে এটা তো কোনো সমস্যা না, এটা তো সমস্যা না, আপনি স্বপ্ন দেখতেই পারেন। তখন মনির বলতেছে যে আসল ব্যাপার হচ্ছে আমি যে চিঠিটা নিয়ে দৌড়াচ্ছিলাম, স্বপ্ন ভাঙার পরে দেখে আমার হাতে চিঠিটা আছেই। এইরকম হচ্ছে কাহিনী। তো এইখানে মনির আসলে দুইটা লাইফে থাকে, একটা হচ্ছে যে তার স্বপ্নের জীবন, আর একটা হচ্ছে মিসির আলী সিরিজ তো একটু অলৌকিক জিনিস টিনিস থাকবে, আর একটা হচ্ছে বাস্তব জীবন, দুই জীবন। কিন্তু এই গল্পের মাধ্যমে কিন্তু গল্পের ভেতরে কিন্তু মিসির আলী মনিরের সাথে কথা বলছে। এই গল্পের মধ্যে কিন্তু সামাজিক প্রেক্ষাপটে একটা প্রেম আছে, যেই প্রেমটা আসলে পসিবল হচ্ছে না, কেননা মেয়ের বাবা অলরেডি আর এক জায়গায় মেয়ের বিয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন, সেইখানে মেয়ে মনিরকে পছন্দ করেন। বাবার দিকে তাকায় তিনি মনিরের সাথে যেতে পারতেছেন না, মনির তার অর্থনৈতিক কারণে বা বিভিন্ন কারণে এই মেয়েকে প্রেমের কথা বলতে পারতেছে না। এই সমস্ত যে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, এই জিনিসগুলা কিন্তু গল্পের ভেতরে চলে আসছে ইনডাইরেক্টলি। সো এটা হচ্ছে সার্থক উপন্যাস। কিন্তু আপনি যদি শুধু গল্পটা বলেন যার মধ্যে এই সমস্ত বিষয় আশয় নাই যে জিনিসগুলো, তাহলে এটা উপন্যাস হবে না। সেই জন্য আপনি দেখবেন কোনোটাকে বলবেন উপন্যাস, আবার কোনোটাকে বলবেন সার্থক উপন্যাস। তো সার্থক উপন্যাসটা খুবই জরুরি। তো বাংলা সাহিত্যে আমাদের উপন্যাসের প্রথম যাত্রা শুরু হয় হচ্ছে একবারে আপনার এই যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, নামটা খুবই ইম্পর্টেন্ট উপন্যাসের দিক দিয়ে, কেননা তিনি কিন্তু গদ্যের ভিতর গল্প বলা শুরু করছেন এবং তিনি তিনটা লিখছেন, একটা হচ্ছে কলিকাতা কমলালয়, একটা হচ্ছে নববাবু বিলাস, আর একটা হচ্ছে নববিবি বিলাস। এর কোনোটাই আসলে উপন্যাস না, বাট উপন্যাসের একবারে প্রাথমিক প্রচেষ্টা। কত সালে ঘটনাটা ঘটছে? প্রথম 1823 সালে প্রথম এটা চেষ্টা হয়েছে। কিন্তু ইংলিশ সাহিত্যে কিন্তু আরও মোটামুটি হচ্ছে প্রায় 100 বছর আগে 1749 সালের দিকে কিন্তু প্রথম উপন্যাস লেখা হয়ে গেছে ইংলিশ ইয়েতে। এই যে স্যামুয়েল রিচার্ডসনের হচ্ছে পামেলা, ইংলিশ সাহিত্যের প্রথম উপন্যাস, এবং উপন্যাসের জনক হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং আছে বলেন সার্থক উপন্যাস লিখে ফেলছে 1750-এর দিকে, 50-এর আগেই আর কি, 40-এর দশকেই। এই যে জন কি যেন জেম জনস আর কি, এগুলা তিনি লিখে ফেলছেন হেনরি ফিল্ডিং। তো আমরা উপন্যাস লেখা শুরু করতেছি হচ্ছে প্রায় 100 বছর পরে এসে, এবং সেগুলো হচ্ছে উপন্যাস না, কেননা সার্থক উপন্যাসে যেগুলো থাকবে এগুলো কোনোটাই নাই। কলকাতা কমলালয়ে মূলত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় লিখছে যে কলকাতার অলিগলি কিভাবে চিনবেন, গ্রামের একজন যদি কলকাতায় আসেন সে কলকাতাকে খুঁজবেন কোথায়, কলকাতার অলিগলি কেমন, এইগুলো সে বলছে। এখানে কিন্তু তেমন কোনো চরিত্র নাই, চরিত্রের মধ্যে সংলাপ নাই, এবং তার মতাদর্শ প্রকাশ পায় নাই। নববাবু বিলাসে তিনি গদ্যের আকারেই লিখছেন, বাট এইখানে লিখছেন যে তদানীন্তন কলকাতার যারা বাবু বলতে টাকা পয়সার মালিক যারা, বা কলকাতা শহরের ধনাঢ্য লোকজন, তারা তখন মটটট খায়, তারপরে হচ্ছে তারা বিভিন্ন বাইজি টাইজি রাখে, তো এদের কালচারটা ভালো কালচার না, এই সমস্ত জিনিস হচ্ছে তিনি এইখানে লিখছেন। এরপরে হচ্ছে নববিবি বিলাস, বিষয় বাবুদের স্ত্রীরা কি করে বেড়ান, মহিলাদের তখন কালচারটা কি, তারাও কি মটটট খায় কিনা, এই সমস্ত জিনিস এইগুলার মধ্যে তিনি লিখছে, বাট কোনো স্পেসিফিক চরিত্র নাই, কোনো গল্প নাই।
সো সেই জন্য এইগুলাকে বলা হচ্ছে উপন্যাসের প্রচেষ্টা, উপন্যাস না। এরপরের দিক দিয়ে চলে আসে হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ। এইটা হচ্ছে লিখছিলেন হ্যানা ক্যাথরিন ম্যালেস। যদিও তিনি এটা উপন্যাস লেখার জন্য লেখেন নাই, তিনি গল্প, মতাদর্শ বা তিনি চরিত্র, প্রেক্ষাপট এইগুলা ফুটানোর জন্য তিনি এটা লেখেন নাই। তিনি এইটা লিখেছিলেন মূলত খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য তিনি লিখেছিলেন। এইখানে যে ফুলমণি নামে যিনি, এই ফুলমণি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, এতে করে তারা অনেক আনন্দ সুখ আসে, কিন্তু ধর্মটা তিনি ভালোভাবে পালন করেন নাই। ধর্মটা যেহেতু ভালো করে তিনি পালন করেন নাই, সেহেতু হচ্ছে তিনি অনেক দুঃখ দুর্দশায় পড়ে। এরপরে আবার তিনি ধর্ম পালনে আসেন, দেন তার জীবনে আবার শান্তি ফিরে আসে। শুধুমাত্র গল্পটা তিনি বলছেন ধর্মের জন্য, আর কোনো কারণ না। সো এটাকেও সার্থক উপন্যাস বলা যায় না। মোটামুটি উপন্যাসের ভাব আসে হচ্ছে আপনার এই যে আলালের ঘরের দুলালে, যদিও এটা সার্থক না। আলালের ঘরের দুলালে হচ্ছে মোটামুটি আসে। প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর নামে তিনি লিখতেন আর কি। আলালের ঘরের দুলাল মানে হচ্ছে কি, আপনি যে আমরা যে কথাটা বলি যে আলালের ঘরের দুলাল মানে আদুরে সন্তান, বড়লোক বাপের সন্তান আর কি। এখানে মতিলাল যিনি, তিনি এইরকমই, এই বড়লোক বাপের সন্তান, অনেক টাকা পয়সা আছে, বাট জীবনে কর্ম করেন নাই, টাকা তিনি ওড়ান। তো টাকা উড়াতে আবার আরেকজন ইয়ে করে, ঠক চাচা নামে একটা চরিত্র আছে যে হচ্ছে খলনায়ক। এই ঠক চাচা এই মতিলালকে বিভিন্ন পরামর্শ দেয়, খারাপ পরামর্শ দিয়ে টাকা পয়সা এটি করে আর কি। ঠিক আছে, এই ঠক চাচা চরিত্রটা আমরা এরপরে আবার পড়ব যখন আমরা প্যারীচাঁদ মিত্র পড়ব আর কি। তো এইখানে তিনি লোকাল ভাষা ব্যবহার করছেন। লোকাল ভাষা বলতে হচ্ছে কলকাতার মানুষ তখন যে কথ্য ভাষায় কথা বলতো, এই ভাষাটা তিনি ব্যবহার করছেন। এই জন্য এই ভাষাটার নামই হচ্ছে আলালি ভাষা। আর একটা আছে দেখবেন, পরবর্তীতে শিখবেন হুতুমি ভাষা। হুতুমি ভাষা মানে কথার মধ্যে বকাবাজিও আছে। ধরেন আপনি এই ঢাকা শহরেই যদি দেখেন বা আপনার লোকালয়েই যদি দেখেন, দেখবেন কিছু লোকাল যদি, যেগুলোকে আমরা ধরেন এরকম বলি যে সমাজের অর্থনৈতিকভাবে একটু নিম্ন স্তরে যারা বসবাস করে, এরা যখন কথাবার্তা বলে বা বিশ্ববিদ্যালয়ের হলেও আপনারা ক্যাজুয়ালি কথাবার্তা যখন বলেন, কথার মধ্যে বকাবাজি চলে আসে। কিন্তু আপনি যখন লিখবেন, তাহলে বকা কথা কিন্তু আপনি লেখার মধ্যে লিখবেন না। তো বকা কথাও যদি আপনি লেখার মধ্যে লেখেন, তখন হচ্ছে এটা হবে হচ্ছে আপনার হুতুমি ভাষা। আর আলালি ভাষা মানে হচ্ছে একবারে লোকাল ভাষা। এবং এই লোকাল ভাষার মধ্যে কিন্তু অনেক আরবি ফার্সি ভাষার প্রভাব দেখা যায় আলালি ভাষায়। কেননা এটা মুসলমান শাসনের পরে, তো মুসলমান শাসন কিন্তু একটা দীর্ঘদিন ধরে বা এইখানে ফার্সি ভাষা চালায় গেছে। সো ফার্সি ভাষা থাকে এবং আবার ইংলিশ ভাষারও প্রভাব থাকে। সো কথার মধ্যে বাংলা আছে, ফার্সি আছে, ইংলিশ আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে আলালি ভাষা। বাট সার্থক উপন্যাস লিখছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র, এবং যেখানে গল্প আছে, চরিত্র আছে, যেখানে চরিত্রের বিন্যাস আছে, কাহিনী আছে, একটা স্পেসিফিক এলাকাকে ফোকাস করা হয়েছে এবং এর ভেতরে একটা মেসেজও দিছেন। সেটা হচ্ছে আপনার দুর্গেশ নন্দিনী হচ্ছে আপনার এই দুর্গের মেয়েকে বলা হয় হচ্ছে, দুর্গের মানে প্রাসাদের মেয়ে হচ্ছে দুর্গেশ নন্দিনী। এইখানে আয়েশা নামে একটা চরিত্র আছে, এবং আয়েশা এই যখন মারাঠাদের সাথে যুদ্ধ হচ্ছে, তখন আরেক মানে অন্য যে অপোনেন্টের যে সেনাপতি তিনি আহত হয়, জগৎ সিংকে তারা সেবা করে, অপোনেন্টের সেনাপতিকে সেবা করে। সেবা করতে করতে আয়েশা আসলে প্রেমে পড়ে যায় তার, এবং প্রেমে পড়ে যাওয়ার পরে কিন্তু তাদের মিলন হয় নাই। কেননা জগৎ সিংয়ের আগেই তার লাইফ পার্টনার আছে, তার নাম হচ্ছে তিলোত্তমা, বোধহয় তিলোত্তমা, রাইট? তিলোত্তমাই, ওকে। তো তিলোত্তমার কাছে কিন্তু আয়েশা কিন্তু প্রেম করছে প্রচুর, মানে প্রেম তার ভিতর আসছে, কিন্তু জগৎ সিংকে আবার তিলোত্তমার হাতে তুলে দিছে। এখানে একটা ডায়লগ দেয় যে জগৎ সিংয়ের কাছে যে, যুবরাজ এভাবে তোমাকে কি ছেড়ে যেতে হবে তা মনে ছিল না, এরকম আর কি। তো যাই হোক, আয়েশা এখানে প্রেম করছে এবং বিসর্জন দিছে, এবং বিসর্জন দিয়েও তিনি থাকতে পারেন নাই, পরে তিনি সুইসাইড করছেন আর কি। তো এখানে একটা প্রেম ফুটে উঠছে, বঙ্কিমচন্দ্র তার একটা মতাদর্শ দিয়ে ফুটায় তুলছে আর কি। তো এটা একটা সার্থক উপন্যাসে যা যা থাকা দরকার সব আছে। প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথের বোন আর কি, বোন ছিলেন, এবং তিনি লিখেছিলেন দ্বীপ নির্বাণ। তিনি কিন্তু শুধু এইটাই লেখেন নাই, তিনি অনেক কিছুই লিখছেন আর কি। তিনি কিন্তু অনেক বড় সাহিত্যিক। রবীন্দ্র ঠাকুর বাড়িতে তখন আসলে অনেক বড় বড় সাহিত্যিক ছিলেন, তো স্বর্ণকুমারী দেবীও কিন্তু অনেক বড় সাহিত্যিক।
তো এই দ্বীপ নির্মাণ মূলত হচ্ছে, দ্বীপ নির্মাণ মানে কি, দ্বীপ নির্মাণ মানে হচ্ছে লাইট অফ হয়ে গেল, মানে যতদিন যে আলো ছিল সেই আলো টালো বন্ধ হয়ে গেছে আর কি। এটা মূলত হচ্ছে আধ্যাত্মিক লেভেলের একটা উপন্যাস, যেখানে জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদের কথা তিনি ফুটায় তুলতে চাইছেন, যে আফগানরা, আফগানিস্তানের থেকে মুসলমানরা আমাদের এই এলাকায় আসছে, এই এলাকায় এসে আমাদেরকে শাসন করছে, এবং আমাদের এই অঞ্চলের যে সাংস্কৃতিক ঐতিহ্য ছিল তারা আমাদের এই জিনিসকে, ঐতিহ্যকে ধ্বংস করছেন। এই জিনিসটা তিনি এইখানে বোঝানোর ট্রাই করছেন, এই জন্য নাম হচ্ছে দ্বীপ নির্বাণ। আর প্রথম রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, যেখানে প্রেম ফুটে উঠছে, মেইন প্রেম, রোমান্টিক একবারে প্রেম, সেটা হচ্ছে কপালকুণ্ডলা। এবং কপালকুণ্ডলা নিয়ে যখন আমরা বঙ্কিমচন্দ্র পড়ব তখন এইটার গল্প আমরা শুনবো, যে কপালকুণ্ডলা হচ্ছে মূলত নায়িকা, এখানে আর একটা নায়িকা আছেন, তিনি হচ্ছে নবকুমারের সাথে, নবকুমার হচ্ছে প্রেমিক, সেই মানে তিন দিকের প্রেম, এগুলা নিয়ে আমরা শিখবো আর কি। আর প্রথম মুসলিম উপন্যাসিক হচ্ছে মীর মোশাররফ হোসেন, তিনি লিখছেন হচ্ছে রত্নবতী। এরপরে উপন্যাসের আরও অনেক চেঞ্জ আসছে, উপন্যাসের মধ্যে চেতনা প্রবাহ রীতি আসছে, মানে মনে মনেই অনেক কথা বলে ফেলছে। উপন্যাসের মধ্যে হচ্ছে বিভিন্ন অলৌকিক জিনিস চলে আসছে, যে এই যে মিসির আলিগুলাই, এই টাইপের জিনিস তো আগে হয় নাই, যে আর এক জগতে চলে যাচ্ছে, ম্যাজিকের মতন ঘটনা নিয়ে উপন্যাস আসছে। তারপরে এমন উপন্যাস আসছে যেটা আপনি ভয় পাবেন, তান্ত্রিক টাইপের, তারানাথ তান্ত্রিক টাইপের জিনিস নিয়ে আসছে, মানে বিভিন্ন ধাঁচের উপন্যাস আসছে, সামাজিক উপন্যাস আসছে। উপন্যাস ধীরে 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 বড় হয়েছে। তো উপন্যাস জিনিসটা কি এবং সার্থক উপন্যাস কি, এটা আপনি বুঝলেন। তো আমরা মেইনলি সাহিত্যিক নিয়ে এখন কথাবার্তা বলা শুরু করব। আমরা প্রথম কথাবার্তা বলা শুরু করব হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনকে নিয়ে। তার আসল নাম হচ্ছে জসীমউদ্দিন মোল্লা, বাট তিনি জসীমউদ্দিন নামেই পরিচিত। এবং তিনি একাধারে কবি, তিনি একাধারে উপন্যাসও লিখছেন, তিনি নাটক লিখেছেন, নাট্যকর, এবং তার একটা বিশাল পরিচয় হচ্ছে তিনি গীতিকার। বাংলা গানে ধরেন অনেক বড় বড় ভালো ভালো গান আছে, যে আমার হার কালা করলাম রে, আমার দেহ কালার লাইগা, ও কি ও বন্ধু কাজল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। এই যে এই টাইপের যে গান, এগুলা কিন্তু জসীমউদ্দিনের লেখা। আপনি বিখ্যাত বেশ এরকম জসীমউদ্দিনের লেখা গান আছে, আপনি অনেকেই হয়তো বা আমরা গীতিকার জানি না, বাট গান অনেক শুনি, বাট গানটা কে লিখছে এটা আমরা জানি না। সো জসীমউদ্দিন হচ্ছে একজন খুবই বড় লেভেলের গীতিকার, এবং তিনি কিন্তু খুবই শিক্ষিত লোক ছিলেন। তার বাবা ছিলেন শিক্ষক, এবং তার বাবা ফরিদপুরে একটা স্কুল প্রতিষ্ঠা করতেছিলেন, তার বাবা এবং তার বাবার আর একজন সিনিয়র আর কি। তাই তিনি সারা জীবন তার যে শিক্ষাগুরু, এই জসীমউদ্দিনের বাবা আর কি, তার বাবা একটা স্কুলের পিছনে জীবন ব্যয় করছেন, এবং সেই স্কুলটাই এখন বোধহয় ফরিদপুর জেলা স্কুল নামে পরিচিত, আমি যতদূর জানি আর কি, বা অন্য নামও হতে পারে, ফরিদপুর জেলা স্কুল বোধহয় এখন নাম। তো এই জসীমউদ্দিনের বাবা এবং তার বাবার একজন সিনিয়র, তার নাম ভুলে গেছি, তারা হচ্ছে স্কুল প্রতিষ্ঠা করতেছিলেন। পরিবারে অভাব অনটন এবং বিভিন্নভাবে পরিবারকে ইয়ে করতে পারতেছে না, বাট তিনি শিক্ষকতা ছাড়েন না। তিনি একবার জসীমউদ্দিনকে বলেছিলেন যে স্কুল তো শুধু স্কুল না, এটা মুসলমানের মসজিদ এবং হিন্দুদের মন্দির, স্কুল তো শুধু স্কুল না। সো শিক্ষিত বাবার এবং ডেডিকেটেড বাবার সন্তান, এবং তিনিও জীবনে প্রচুর পড়ালেখা করছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় এম এ মানে BA MA পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন 5 বছর বাংলা ডিপার্টমেন্টে। এরপরে তিনি মূলত চলে যান হচ্ছে বাংলা, তখন পূর্ব পাকিস্তান সরকারের আর কি, পূর্ব পাকিস্তান না, প্রথমে যান ব্রিটিশ পিরিয়ডে আর কি, তথ্য কমিশনে তিনি চাকরি করেন। এরপরে তিনি চাকরি শুরু করেন বোধহয় 45-এর দিকে, 1945। এরপরে দেশ ভাগ হয়, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়, এবং তিনি এই তথ্য প্রচার অধিদপ্তর বা তথ্য প্রচার, এইখানে তিনি ডেপুটি ডিরেক্টর ছিলেন লাস্ট পর্যন্ত। এবং তার আরও পরিচয় আছে, তার কিন্তু 2টা মেয়ের বিয়ে হয়েছে, তার একটা মেয়ের জামাই ছিলেন হচ্ছে এই তৌফিক-ই ইলাহি। আপনারা দেখবেন মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের টাইমেও কিন্তু এই তৌফিক-ই ইলাহি ছিলেন, এবং আওয়ামী লীগ সরকারের কিন্তু বেশ মানে প্রশাসনের একটা বড় মানুষ ছিলেন তৌফিক-ই ইলাহি।
তারপরে তার আর একটা মেয়ের বিয়ে হয়েছে হচ্ছে ব্যারিস্টার মওদুদ আহমেদের, একসময় বাংলাদেশের আইনমন্ত্রী ছিলেন, জাতীয় পার্টির রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, কিন্তু জসিমউদ্দিনের মেয়ের জামাই আর কি। তো জসিমউদ্দিনের মেইন সাহিত্যের ক্যারিয়ার শুরু হয় হচ্ছে একবারে এই ইয়ের থেকেই, এই স্কুল কলেজ জীবন থেকেই তিনি লেখে। তিনি যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট তখনই তার লেখা কবর কবিতা প্রবেশিকা পরীক্ষা মানে কি, যে পরীক্ষা দিয়ে যে পরীক্ষার পরে আপনি যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, তার মানে বর্তমান সময়ে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল আর কি, সেইখানে কবর কবিতা পড়ানো হতো। এবং কবর কবিতা কিন্তু ড্রামাটিক মনোলগ মানে কি, একজন কথা বলবে, কিন্তু নাটকের কবিতার মধ্যে নাটকের ছলে কথা বলবে। এখানে একজন কথা বলবে, একজন সাইলেন্ট লিসেনার থাকবে। কবর কবিতায় দেখেন দাদু কথা বলতেছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। এইখানে যিনি কথা বলতেছেন তিনি কিন্তু দাদা কথা বলতেছেন, বাট নাতি কিন্তু সামনে আছে, নাতি কিন্তু কথা বলে না, নাতি কিন্তু সাইলেন্ট লিসেনার। একজনের ডায়লগ বা একজনের মুখের কথা দিয়ে কবিতা চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ পড়তে গিয়ে আপনারা পরবর্তীতে এই যে ইংলিশ সাহিত্যে গিয়ে আমরা দেখবেন ড্রামাটিক মনোলগ পড়ব। সেই বাংলায় তিনি ড্রামাটিক মনোলগ লিখেছেন। কবর যদি নিয়ে কখনো আসে জসিমউদ্দিনের রিটেন, তাহলে কবর কবিতার ভেতরে লাইন দিয়ে দিবেন এবং সবাই লিখবে যে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে। আপনি এরকম লিখবেন না, আপনি ভেতরের দিক যা লিখবেন। এবং যেটা আমি সাধারণত ওই কবর কবিতা লেখার জন্য এই লাইন মনে রাখতাম যে সোনালি উষার সোনা মুখ তার আমার নয়ন ভারী, কি লাঙ্গল লইয়া মাঠে ছুটিতাম গায়ের পথ ধরি, যাইবার কালে ফিরে ফিরে তাকে দেখে লইতাম শত, একথা লইয়া ভাবিসাব মোর তামাশা করিত শত। এটা মাথায় রাখতাম, কেননা এটা কিন্তু একটু মজার লাইন আর কি, যে যাবার কালে সে বউকে একটু পিছে পিছে দেখে নিচ্ছে, তারপরে তার এইগুলা নিয়ে তার ভাবিরা তার সাথে দুষ্টামি করতেছে যে বইয়ের দিকে এত বেশি সে দেখে। এই সমস্ত বিষয় আপনি এটুকু আনন্দ আছে এইটুকু লিখতে পারেন, মানে একবারে শুধু এইগুলা থেকে শুধু যেটা আপনি গেস করবেন যে সবাই কোন লাইন লিখবে, সাধারণত আপনি একটু আলাদা লাইন লেখা ট্রাই করবেন, তাহলে আপনার লেখাটা আরও বেশি সুন্দর হবে। এই যে আমরা পড়ছিলাম হচ্ছে দীনেশ চন্দ্র সেন যে গীতিকাগুলো কালেক্ট করছে বা পল্লী সাহিত্যগুলো কালেক্ট করছে, তিনি ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা প্রকাশ করছেন। এই টাইমেই কিন্তু জসিমউদ্দিন এইগুলা সংগ্রহের কাজ করছেন এবং জসিমউদ্দিনের কাছে প্রায় 10,000 লোকসঙ্গীতের কালেকশন ছিল। এবং এই লোকসঙ্গীত কালেকশন করতে গিয়েই মূলত জসিমউদ্দিন গ্রামীণ ঐতিহ্য, গ্রামীণ জিনিসের মধ্যে তিনি পড়েন আর কি, গ্রামীণ জিনিসের মধ্যে চলে যান আর কি। এই জন্য আপনি তার লেখার মধ্যে পল্লী ভাব গাথা চলে আসছে বেশি। তার জসিমউদ্দিনের কাব্যের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কেমন? তার কবিতা পড়লে আপনার মনে হবে তিনি কবিতার মধ্যে গল্প বলতেছেন, তার গল্প স্পষ্ট, আপনি পড়লে বুঝতে পারবেন। এবং তার কবিতা আসলে কিছুই না, তিনি কবিতার মধ্যে গল্প বলেন। এবং তার কাহিনী বিভিন্ন পর্ব থাকে। তিনি তার লেখা প্রথম পর্ব তিনি একটা গান দিয়ে শুরু করেন এবং এই গানের যে থিমটা, তার থিমের সাথে অ্যাকচুয়ালি টোটাল উপন্যাসের তেমন কোনো রিলেশন থাকে না। তিনি একটা গানের মতন জিনিস দিয়ে কবিতা শুরু করেন। যেমন রাখালি গানটা দিয়ে তিনি মূলত হচ্ছে নকশিকাঁথার মাঠ শুরু করছেন। রাখালি গান হচ্ছে যে বন্ধুর বাড়ি আমার বাড়ি, মধ্যে ক্ষীর নদী, উইরা যাওয়ার স্বাদ ছিল, পাংখা দেয় নাই বিধি, এইটা দিয়ে শুরু হয়েছে। এরপরে হচ্ছে তিনি তার ম্যাক্সিমাম জিনিসেই হচ্ছে লাস্টের দিকে তার কাব্যে আর কি, ম্যাক্সিমাম কাব্যের লাস্টে হচ্ছে নায়ক নায়িকার বিচ্ছেদ হয়ে যায় এবং খুবই দুঃখ দিয়ে তার লেখা শেষ হয় আর কি। এবং তিনি নরনারীর প্রেম অনুধাবন করছেন, মানুষের প্রেম, মানে ছেলে মেয়ের মধ্যে প্রেম, এইগুলাই তার লেখার মধ্যে ফুটে উঠছে আর কি। এবং তিনি অনেক উপমা ব্যবহার করতেন। তার লেখার মধ্যে পল্লীর মাঠ চলে আসতো, তার লেখার মধ্যে পল্লীর ধান ক্ষেত, বিল, মানে পল্লীর জীবনের যা কিছু সব লেখা ফুটে উঠতো। যেমন এইখানে আপনার এই যে এই নকশিকাঁথার মাঠেই তিনি লিখছেন যে মাঠের মাঝের জলির বিলের জল রঙের টিপ, মানে কপালে যে টিপটা দিছে সেই টিপটাও হচ্ছে আপনার জলরং। সেই জলটা কেমন? বিলের জল। এবং কোন বিলের? জলির বিলের।
মাঠের মাঝের জলির বিলের জলরঙের টিপ, জ্বলছে যেন এগা ওগার বিরহের দ্বীপ। এতটুকু কথা বলতে গেলেও কিন্তু দেখেন আপনি কপালে টিপের কনসেপ্ট নিয়ে আসছে, এবং সেই টিপের কালারটাও সে বলছে বিলের জলের কালার। তিনি কিন্তু এরকম বলেন নাই যে পানির কালার বা জলের কালার বলেন নাই, স্পেসিফিক বিলের জলের কালারের কথা বলছেন। তার সবকিছুই এরকম যে পল্লী জিনিস নিয়ে তার ফুটে ওঠে। তো রিটেনে আপনার যদি কখনো কোশ্চেন আসে যে জসিমউদ্দিনের কবিতার বা কাব্যের স্বরূপ কেমন, তো আপনি এই জিনিসগুলা ফুটায় তুলবেন। তো আমরা তার একটা কাব্যের কথা শুনি, তার একটা খুবই জনপ্রিয় কাব্য হচ্ছে নকশিকাঁথার মাঠ, এবং সবচেয়ে পপুলার আর কি। এইখানে আমি লেখক হিসেবে দেখেন একটার উপরের লাইনে লেখছে, লেখক হচ্ছে শ্রীমান জসিমউদ্দিন। এর একটা কারণ, এই বইয়ের যে ভূমিকা লেখছে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথের ভাতিজা, এবং তিনিও কিন্তু হচ্ছে খুবই ভালো মানের রাইটার, মানে খুবই বড় রাইটার, ঠাকুরবাড়ির একজন সেরা মানের রাইটার আর কি। এই আপনারা ঋতুপর্ণ ঘোষের নাম শুনবেন, যে ঋতুপর্ণা ঘোষ না, কিন্তু ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ হচ্ছে ভারতীয় একজন চলচ্চিত্র মেকার ছিলেন। শুধু চলচ্চিত্র মেকার না, তিনি গল্পকার, তিনি লিখতেন, তিনি অনেক গান লিখেছেন, মানে খুবই গুণী মানুষ আর কি। তো ঋতুপর্ণ ঘোষকে একটা সাক্ষাৎকারের টাইমে ঋতুপর্ণ ঘোষকে বলা হয়েছে যে আপনি যদি উপন্যাস নিয়ে বই লেখেন তাহলে কার দিকে যাবেন? তখন তিনি বলেছিলেন যে অবনীন্দ্রনাথ ঠাকুরের। তিনি কিন্তু রবীন্দ্রনাথের নাম দেন না, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়েছেন। ওকে, এটা হচ্ছে একটা কাব্য। ও আচ্ছা, এইটা কেন বললাম? শ্রীমান জসিমউদ্দিন, ওই অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এই নকশিকাঁথার মাঠের ভূমিকা লিখছেন, এবং ভূমিকাতে তিনি লিখছেন যে শ্রীমান জসিমউদ্দিনের লেখা। ঠিক আছে, এই জন্য বললাম হচ্ছে শ্রীমান। যাই হোক, এটা হচ্ছে কাব্যোপন্যাস। তার মানে নকশিকাঁথার মাঠ হচ্ছে টোটালটাই কাব্য। এই কাব্যের মধ্যেই আসলে গল্পটা বলা হয়েছে। গল্পটা কার? গল্পটা হচ্ছে রূপাইয়ের। রূপাই এবং রূপাইয়ের বউ হচ্ছে সাজু। এখানে কিন্তু মানে এরকম প্রেম না, বউ, ডাইরেক্ট বউর সাথে প্রেম আর কি। তো রূপাই এবং সাজুর প্রেম। তো রূপাই হচ্ছে বিশাল লাঠিয়াল, এবং রূপাইয়ের রূপের কথা বর্ণনা, রূপাই দেখতে কেমন, নায়িকার বর্ণনা না, কিন্তু নায়কের বর্ণনাই দিছে এরকম, জালিলায়ের ডোগার মতন, বাহু দুখানা সরু, গাখানি তার শাওন মাসের যেমন তমাল তরু, বদল ধোয়া মেঘে কেগো মাখিয়ে দিল তেল, বিজলি মেয়ে পিছলে পরে ছড়িয়ে আলোর খেল। এই যে মেঘের মতন তার গা, তিনি হচ্ছেন বাহুটাও তার ভালো কিন্তু কালো আর কি। তো এইটা হচ্ছে রূপাইয়ের বর্ণনা দিচ্ছেন। এটা নিয়ে কোশ্চেন আসছিল যে কাকে নিয়ে লেখছেন, যে জালিলায়ের ডোগার মতন বাহু দুখানে সরু। তো এই রূপাই হচ্ছে লাঠিয়াল, মানে আগের যুগের তো চর নিয়ে মারামারি হয়। তো গজনার চরে তারা যে ধান লাগাইছে এটা তাদের ধান, কিন্তু এইখানে ভিন গায়ের লোকজন এসে এই ধান কেটে নিয়ে যাচ্ছে। চরে কিন্তু এইরকম হয়, বাংলাদেশের চর অঞ্চলে কিন্তু বেশি মারামারি হয়, কেননা চর হচ্ছে সরকারি জমি, যার বাহুবল বেশি তারা দখল করে খায়। এইরকম চরে অনেক গ্যাঞ্জাম হয় আর কি চর এলাকায়। তো এই গাজনার চরের ধান কেটে নিয়ে যাচ্ছে অন্যরা এসে, তখন হচ্ছে সে তার দলবল নিয়ে লাঠিয়াল নিয়ে তিনি যায় রূপাই গিয়ে এখানে মারামারি হয়, এরপরে মার্ডার কেস হয় রূপাইয়ের নামে। তখন রূপাই পালায় থাকে, কিন্তু এদিকে তো সাজু ধরেন স্বামী বিনে আসছে, তখন স্বামীর আর আসতেছে না, তখন তার সাথে যে দেখা সাক্ষাৎ যখন হয়েছে, এই ছোটবেলার যে প্রেম, এই প্রেমের যে কাহিনীগুলো তিনি তখন তার নকশি কাঁথায় সুই সুতা দিয়ে সেলাই করতেছেন আর কি। এই যে নকশি কাঁথা যারা দেখছেন, এই যে দেখেন এটা কাঁথার ছবি, এই কাঁথার মধ্যে ধরেন ছোট ছোট ছবিতে আপনার কোথায় দেখা হয়েছিল, কোথায় বসে আড্ডা দিয়েছিলেন, কিভাবে রূপাই বাঁশি বাজিয়েছিল, সেই সমস্ত ধরেন ছবি এঁকে তিনি তার প্রেমের কাহিনীটাই এর মধ্যে ফুটায় তুলছে নকশি কাঁথার মধ্যে। এবং এইখানে সাজু বলে যে আমি যদি মারা যাই তাহলে তার মাকে বলে যে আমার কবরের উপর এই নকশি কাঁথাটা বিছায়া দিও। তো আসলেই সাজু মারা যায়। তো অনেক দিন পর ধরেন রূপাই এসে দেখে সাজু মারা গেছে, তখন রাত্রে রূপাই করুণ বাঁশির সুর তুলে। এই জসিমউদ্দিনের কাব্য উপন্যাসের সাধারণত লাস্টে একটা বাঁশি থাকে এবং বাঁশির সুর হয় খুব করুণ বাঁশির সুর, গ্রামের লোকজন সবাই শুনতে পায় যে বাঁশি বাজতেছে। সকালে উঠে দেখে যে সাজুর কবরের পাশে একজন লোক মরে পড়ে আসছে, বাট তাকে দেখে চেনা যাচ্ছে না, কেন অনেক বছরে আসছে, দাড়ি টাড়ি হয়ে গেছে, বাট সেই ছিল রূপাই,
সো তারা মানে রূপায়ও মারা যায়, সাজুও মারা যায়। এই হচ্ছে নকশি কাঁথার মাঠ। এটা হচ্ছে কাব্যোপন্যাস জসীমউদ্দিনের লেখা। সুজন বাদিয়ার ঘাট, এইখানে হচ্ছে আহ, আহ, সুজন এবং দুলালি। সুজন হচ্ছে মুসলমানের ছেলে আর দুলালি হচ্ছে হিন্দুর মেয়ে, এর ডাকনাম হচ্ছে দুলি। তো এদের মধ্যে প্রেম হয়। তো এই প্রেমের মাঝে হিন্দু মুসলমানদের একটা দাঙ্গা হয় এখানে। কেমন দাঙ্গা? এই যে মহররম অনুষ্ঠান পালন নিয়ে বা মহররমের আনুষ্ঠানিকতা করা নিয়ে তখন হিন্দু এবং মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হয়। এই মারামারিতে স্বজনের নামে মামলা হয়, তখন স্বজন পালায়া থাকে, না স্বজন পালায়া থাকে আর কি। তো অনেক দিন নাই, তখন দুলির বাবা তাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিতে যায় আর কি। যেদিন বিয়ের দিন ওই দিন সুজন চলে আসে, এসে সুজন দুলিকে নিয়ে পালায়া যায়। তারা গিয়ে গোরাই নদীর তীরে তারা একটা ঘর বাঁধে, কিন্তু এর মধ্যে হচ্ছে নারী অপহরণের মামলা দিয়ে দেয় হচ্ছে দুলির বাবা। তখন সুজনের জেল হয়। তো অনেক বছরের জেল হয়ে গেছে, দুলিও আছে। তখন বাবা ধরেন বিভিন্নভাবে ফ্যামিলি চাপে আরেক জায়গায় বিয়ে দিয়ে ফেলছে দুলি সেখানে সংসার করতেছে, তার বউ মানে স্বামী আছে, বাচ্চা আছে। অনেক বছর পর সুজন চলে আসছে, কিন্তু সুজনের প্রেম তো তার খাঁটি প্রেম। তখন তিনি ইনডিসিশনে ভুগতেছেন যে এদিকে তার স্বামী আবার তার পুরাতন প্রেমিক, সে কোন দিকে যাবে, কোন দিকেও সে যেতে পারতেছে না, কিছু পারতেছে না, এরকম একটা ইনডিসিশনে আছে। তখন হচ্ছে সুজন আসে, সুজন এসে বাঁশি বাজায় এসে বিষ খেয়ে মারা যায়। সুজন যখন মারা যায় তখন আর দুলিও থাকতে পারে না, কিন্তু আবার এদিকে তার স্বামী আছে, তখন দুলিও মারা যায় আর কি। মারা যাওয়ার আগে তিনি যে এরকম দেখে, ধীরে অতি ধীরে স্বামীর চরণে ঘষিয়া কপালখানি, জীবনের শেষ বিদায়ের কথা লিখে গেলেন রেখাটানি। এইগুলো আপনারা 1-2 লাইন লিখে দেওয়ার ট্রাই করবেন। এই হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, টোটালটাই হচ্ছে উপন্যাস। এই উপন্যাসটা এইভাবে লেখা হয়েছে। ওকে, তার কতগুলা কাব্যগ্রন্থের কথা আপনার মনে রাখতে হবে। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট নিয়ে আমরা কথা বললাম, মনে রাখবেন। তার হচ্ছে বালুচর, ধানক্ষেত। এইগুলা প্রিলিমিনারির জন্য, রিটেনে আসলে এইরকম কোশ্চেন এখন আসার চান্স নাই, বাট প্রিলিমিনারিতে এইগুলা তার কাব্যগ্রন্থ, এগুলা সবগুলাই কাব্যগ্রন্থ। 1 পয়সার বাঁশি, দেন হচ্ছে মা যে জননী কান্দে। এই কয়টা নাম হচ্ছে খুবই ভালো মতন মনে রাখবেন। এই কথা কয়টা হচ্ছে, এগুলো অবশ্য সবই পল্লী রিলেটেড, তো জসীমউদ্দিনের সাথে এগুলো মনে থাকে, কয়েকবার পড়বেন এগুলো মনে থাকবে। তিনি নাট্যকার, নাটক লিখেছেন। তার নাটক হচ্ছে বেদের মেয়ে, পল্লীবধূ এবং মধুমালা। এই কয়টা নাম, 3টা নাম ভালো মতন মনে রাখবেন আর কি। তিনি একটাই উপন্যাস লিখছেন, সেই উপন্যাস হচ্ছে বোবা কাহিনী। এই উপন্যাসের কাহিনী বোবা কাহিনী। এই উপন্যাসের মেইন কাহিনী হচ্ছে ফরিদপুর অঞ্চলেরই। অ্যাকচুয়ালি জসীমউদ্দিনের তার জীবনের কথাই তিনি লিখতে গেছেন, কিন্তু তার জীবনের যে অবস্থা ওইভাবে না, সে আরেকটু ভেতরে থেকে তিনি লিখতে গেছেন, পুরাপুরি জসীমউদ্দিনের মতন না। তো এখানে তিনি লিখছেন হচ্ছে গ্রামের একজন লোক, তিনি নিজে পড়ালেখা করতে পারেন নাই। তো তিনি এবং তার ওয়াইফ প্রচুর কাজ টাজ করে, ধান চাষ করে, মাঠে চাষ করে তিনি ভাগ্য ফেরানোর চেষ্টা করেন, কিন্তু ভাগ্য ফেরাতে পারেন না। তখন তিনি চিন্তা করেন যে নিজের ছেলেকে পড়ালেখা করাবেন, শিক্ষিত করবেন, ভাগ্য পরিবর্তন আসবে। তারা অনেক কষ্ট করে ছেলেকে পড়ালেখা করায়, ছেলেও অভাব অনটনের মধ্যে কষ্ট করে পড়ালেখা করে। এই যে ছেলে এবং ছেলের পরিবারের যে অভাব অনটন থেকে বের হয়ে আসার জন্য, পড়ালেখা করার জন্য যে স্ট্রাগল, সেই জিনিসটাই এখানে ফুটে উঠছে। মূলত ফরিদপুর অঞ্চলেরই কাহিনী তিনি লিখছে। আত্মকথায় তার কিন্তু রবীন্দ্রনাথের বাড়িতে তার বেশ যাতায়াত ছিলেন আর কি, ঠাকুর বাড়ির আঙিনায় যে অবনীন্দ্রনাথ ঠাকুর তার ভূমিকা লিখে দিছে। সো এটা তার একটা আত্মকথা টাইপের, এবং তার মেইন জীবনী যেটা, সেটা হচ্ছে জীবন কথা। জীবন কথা বাংলা ভাষায় যত জীবনী লেখা হয়েছে তার মধ্যে একটা অনন্য সুন্দর জীবনী। এবং অধ্যাপক আব্দুর রাজ্জাক তিনি কিন্তু আহমদ ছোপাকে বলছেন যে, আহমদ ছোপাকে মৌলভী সাহেব বলে ডাকতেন, মৌলভী। তো অধ্যাপক আব্দুর রাজ্জাক আহমদ ছোপাকে বলতেছে, কি মৌলভী আহমদ ছোপা, জীবন কথা পড়ছেন? পুরান ঢাকার ভাষায় কথা বলতো আর কি। যদ্যপি আমার গুরুতেই এটা তিনি লিখছেন। তা বলতেছে মানে জসীমউদ্দিনের জীবন কথা বলতেছেন? বলতেছে হ্যাঁ। বলছে বাংলা ভাষায় এত চমৎকার বই খুব কমই আছে,
বইটা পড়লে এটা নিয়ে খুবই আব্দুর রাজ্জাকের মতন মানুষ এটার প্রশংসা করছে, এবং আপনারা পড়তে পারেন। এই যে এটা হচ্ছে বইটা, জীবন কথা, এটা পড়তে পারেন, খুবই আনন্দ লাগবে বইটা পড়তে। আপনাদের এই বইয়ের একটা যে জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এইখানে অ্যাকচুয়ালি যারা গ্রামে বড় হয়েছেন আর কি, ছোটবেলায় ধরেন, তারা খুবই ছোটবেলায় ফেরত চলে যাবেন, আপনার কাছে মনে হবে এটা তো জসীমউদ্দিনের জীবন না, এটা তো আমার জীবন। মানে আমি পড়তে গেলে আমার এইরকম ফিল হয়েছে, এটা তো আমার জীবন, আমি তো এই কাজ করতাম। আর আমার বাড়িও ফরিদপুর অঞ্চলের আশেপাশে, আর তারও ফরিদপুর অঞ্চলের কাহিনী, মানে আমার জীবনের সাথে এটা খুব চমৎকারভাবে অ্যালাইন করে যাচ্ছে। এটা পড়তে খুবই আরাম লাগছে, এবং পড়বেন আপনারা, খুবই আরাম লাগবে আর কি বইটা। এইখানে একটা গল্প আপনাকে বলি, সেইখানে তিনি লিখছেন আর কি, বাংলাদেশের গ্রাম অঞ্চলে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান নাম হচ্ছে গাসি। আপনারা যারা শুনতেছেন হয়তো বা সবাই এই অনুষ্ঠানটা শুনছেন কিনা আমি জানি না, বাট এই অনুষ্ঠানটার নাম হচ্ছে গাসি। এই গাসি হচ্ছে আশ্বিন মাসের শেষে এই অনুষ্ঠানটা হয়। এই গাসির ডায়লগে হচ্ছে আশ্বিনের রান্ধে কার্তিকে খাই, যে বর মাঙ্গি সেই বর পাই। এখানে বর মানে স্বামী না, বর মানে হচ্ছে যা চান আর কি আপনি। এই অনুষ্ঠানটা এরকম হয় যে গ্রামের লোকজন আগের দিন বিভিন্ন শাক লতা পাতা এইগুলা সব তুলে এই আশ্বিন কার্তিক মাসের ওইখানে কুয়াশায় রেখে দেয় আর কি, রাত্রে জাংলার উপর কুয়াশায় রেখে দেয়, কুয়াশা পরে পরের দিন এইটা রান্না হয়, রান্না হয়ে খাওয়া দাওয়া করে, এই আশ্বিন মাসে রান্না হয় আর কি, পরের দিন রাত্রে রান্না হয়, রান্না করে রেখে দেয়, আশ্বিন মাসের শেষ দিন রান্না হয়, আর কার্তিক মাসের সকালে এটা খাওয়া হয়। এই জন্য হচ্ছে নাম, ছন্দটা হচ্ছে আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাঙ্গে সেই বর পায়। এরপরে নতুন জামা কাপড় পরে গ্রামের বাড়িতে এ বাড়ি ও বাড়ি বিভিন্ন বাড়ি সবাই ঘুরে বেড়ায়। এই হচ্ছে গাসি অনুষ্ঠানটা। তো বিলিভ ইট অর নট, এই গাসি অনুষ্ঠান না মুসলমানরাও পালন করে, হিন্দুরাও পালন করে আমাদের অঞ্চলে। এইটা আমি দেখেছি, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান না। কেউ যদি ধর্মীয় পূজা টোজা করে এটা তার আলাদা বিষয় আর কি। এইটা একবারে টোটালি হিন্দু মুসলমান ইয়েটা পালন করে। তো জসীমউদ্দিন এই কথা বলতেছে যে আমাদের অঞ্চলে হিন্দু মুসলমানদের মধ্যে এত ভেদাভেদ কেন? কেননা আমাদের এই অঞ্চলে হিন্দু এবং মুসলমানরা কমন পালন করবে এইরকম কোনো অনুষ্ঠান নাই। যে অনুষ্ঠানে হিন্দুরাও পালন করবে, ধরেন ঈদ, বড় অনুষ্ঠান, এইরকম কোনো ঈদ মুসলমানরা পালন করে, পূজা হিন্দুরা পালন করে, বাট হিন্দু মুসলমান একসাথে মানে পুরা দেশ পালন করবে এইরকম অনুষ্ঠান এটা নাই, দূরত্ব তৈরি হয়েছে। ধরেন পহেলা বৈশাখও যদি হয়, সেই পহেলা বৈশাখ তো আমাদের একবারে বাঙালি চিরাচরিত অনুষ্ঠান না। পহেলা বৈশাখ তো শুরু হয়েছে কয়েকশো বছর আগে, কিন্তু ঐতিহাসিকভাবে এই অঞ্চলের হিন্দু এবং মুসলমানরা একই অনুষ্ঠান পালন করবে এইরকম অনুষ্ঠান খুবই কম আছে, নাই বললেই চলে। এই জন্য আসলে আমরা এখনো এক হতে পারি নাই, এই কথাটা জসীমউদ্দিন এইখানে বলছে। বইটা আপনারা পড়তে পারেন, আপনাদের ভাল লাগবে আর কি। তার ভ্রমণ কাহিনী, চলে মুসাফির হলদে পরিদেশে, যে দেশে মানুষ বড়, এই কয়টা তার ভ্রমণ কাহিনী। এই নামগুলো আপনাদের জানা থাকা দরকার। এই হচ্ছে জসীমউদ্দিনের নিয়ে আলাপ আলোচনা। এবং জসীমউদ্দিনকে পল্লী কবি বলা যাবে কিনা? পল্লী কবি, কেননা পল্লীর ধাঁচ নিয়েই লেখে, কিন্তু জসীমউদ্দিনকে যদি আপনি শুধু পল্লী কবি বলে ফেলেন তাহলে জসীমউদ্দিন আসলে বিশাল, সেইটাকে ছোট করে ফেলা হয়। জসীমউদ্দিন শুধু পল্লীর কবি না, জসীমউদ্দিন কবি। পল্লী কবি করলে জসীমউদ্দিনকে আপনি ন্যারো করে ফেলেন। এবং বাংলাদেশের জাতীয় কবি করা নিয়ে কিন্তু এই টাইমে একটা বিশাল দ্বন্দ্ব ছিল, যে জাতীয় কবিকে জসীমউদ্দিন হবেন নাকি কাজী নজরুল ইসলাম হবেন। ঠিক আছে, এইগুলো নিয়েও আমরা ভবিষ্যতে আরও কথাবার্তা বলবো এইগুলো নিয়ে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলতে পারি, যাকে নিয়ে, সে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের একটা বিশাল রথী মহারথী টাইপের, এবং তিনি ছিলেন আসলে ভালো মানুষ। ভালো মানুষ হচ্ছে তিনি শুধু সাহিত্যিক না, মানুষ হিসেবে ছিল বাঙালিদের ভেতরে একজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন আসলে। তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং গদ্যকার। তিনি কিন্তু শুধুমাত্র সাহিত্যিক না, তিনি ছিলেন শিক্ষাবিদ, এবং তিনি সমাজের বিভিন্ন প্রথা সংস্কার নিয়ে কাজ করছেন। তিনি বাল্য বিবাহ রোধের জন্য কাজ করছেন, তিনি বিধবা বিবাহ প্রচলনের জন্য কাজ করছেন, তিনি হিন্দুদের বহু বিবাহ বন্ধ করার জন্য তিনি কাজ করছেন, নারী শিক্ষার জন্য তিনি কাজ করছেন,
শিক্ষা, গ্রাম অঞ্চলে শিক্ষা পৌঁছায় দেওয়ার জন্য তিনি কাজ করছেন। হিন্দুদের মধ্যে বর্ণ প্রথা যেন প্রভাব কমে যায় এইটা নিয়ে তিনি কাজ করছেন। তিনি বিশাল অনেক কিছু কাজ করছেন আর কি, ঠিক আছে। তো তার জন্ম নিয়ে কথা বলতে পারি। তার জন্ম হচ্ছে 1820। এই যে আত্মচরিত, তার একটা হচ্ছে জীবনের, তার একটা মানে তার লেখা একটা তার জীবনী গ্রন্থ, ছোটবেলার জীবনী গ্রন্থ। এটা যদিও অসম্পূর্ণ, এবার ইন্টারমিডিয়েটের বইতে আছে মনে হয় এটা। তো এইটার প্রথম লাইনই দেখেন, বীরসিংহ গ্রামে আমার জন্ম। মূলত হচ্ছে কোনো একটা বিসিএসে বোধহয়, দুই একটা বিসিএস আগেই বিসিএসে কোশ্চেনে আসছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়। তাহলে দেখেন আপনার নবম দশম শ্রেণীর এবং ইন্টারমিডিয়েটে যতগুলা কবিতা আছে, যতগুলা প্রবন্ধ আছে, এগুলা সব গল্প আছে, এগুলা সব আপনার পড়তে হবে আপনার একবার। দেখেন প্রথম লাইনই হচ্ছে বীরসিংহ গ্রামে আমার গল্প। এবং দেখেন তিনি কিভাবে লিখতেন, তার লেখার মধ্যে দেখেন, এটা পড়বেন আপনারা, পড়লে ভালো লাগবে আপনাদের। আমি জনক জননীর প্রথম সন্তান, বীরসিংহের আতক্রোশ দূরে, মানে হাফ মাইল আর কি, আতক্রোশ আর কি, 1 মাইলের একটু বেশি আর কি, আতক্রোশ অন্তরে করমগঞ্জ নামে এক গ্রাম আছে। ওই গ্রামে মঙ্গলবারে ও শনিবারে মধ্যাহ্নের সময়ে হাট বসিয়া থাকে। আমার জন্ম সময়ে পিতৃদেব বাটিতে ছিলেন না, করমগঞ্জে হাট করিতে গিয়েছিলেন। পিতামহদেব তাহাকে আমার সংবাদ দিতে যাইতেছিলেন। পথিমধ্যে তাহার সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, একটি এরে বাছুর হইয়াছে। একটি এরে বাছুর, শুনেন, ওই যে গরুর বাচ্চাকে বলা হয় বাছুর, আর এরে বাছুর মানে হচ্ছে ছেলে বাছুর, আর বকনা বাছুর মানে হচ্ছে মেয়ে বাছুর আর কি। তো দাদা গিয়ে বাপরে বলতেছে আর কি, দাদা গিয়ে বাপকে বলতেছে যে বাড়িতে একটা এরে বাছুর হইছে আর কি, ঠিক আছে। এই যে এইরকম করে তার লেখা। এবং এই আত্মচরিততে আসলে ঈশ্বরচন্দ্র যে বড় হয়ে বিশাল কিছু হবে সেটা ছোটবেলা থেকেই প্রকাশ পাইছে আর কি। তার বাবা একবার তাকে কলকাতা নিয়ে যাচ্ছে, তখন হচ্ছে মাইলস্টোন, ওই যে এই মাইলস্টোন যে আপনারা দেখেন যে রাস্তার পাশে লেখা আছে ঢাকা 20 কিলোমিটার, তার মানে আর 20 কিলোমিটার দূরে ঢাকা, এরকম আর কি। আর তখন লেখা থাকতো উল্টা ক্রমে, উল্টাভাবে লেখা থাকতো আর কি। তো তিনি এরকম ইংলিশ শিখাচ্ছেন, এইরকম ধরেন একটা মাইলকোষ এখানে লেখা, এটাকে কি বলে, ওই যে আপনার কি বলতেছি, এই এই রাস্তার পাশে আর কি, যেটা এই মাইলেজ লেখা থাকে, ধরেন এখানে আছে 9 কিলোমিটার, এরপরে হচ্ছে 8 কিলোমিটার লেখা, তারপরে 7 কিলোমিটার, তখন হচ্ছে এরকম করে 1 2 সবগুলা শিখায় ফেলবে। তো আসলেই ইংলিশ শিখতে পারছে কিনা, তো তার একটা টেস্ট নিতে চাইছে তার বাবা, তার টেস্ট নিতে চাইছে। টেস্ট নিতে কি সে 6টা দেখায় নাই, যে 6টা ছিল এই 6টা দেখায় নাই, 6টাকে তার মাথা চোখ বন্ধ করে রাখছে বা অন্যদিকে মনোযোগ দিয়েছে। এরপরে নিয়ে দেখাইছে হচ্ছে 5, বলছে এইটা কত 5, তখন সে বলতেছে যে মাইলস্টোনে তো ভুল লেখা আছে বাবা, 7-এর পরে তো 6 হওয়ার কথা। তখন বুঝতে পারছে যে এই ছেলে আসলে অনেক বড় হবে, অনেক বড়। এবং শুধু সে না, প্রেমচন্দ্র তর্কবাগীশ নামে হচ্ছে তার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে একজন টিচার ছিলেন, তিনিই বুঝতে পারছিলেন যে এই লোক বড় হয়ে বিশাল কিছু হবে। তো তিনি খুবই ডানপিঠে টাইপের ছিলেন, পরীক্ষা দিবে না, স্কুল মাঠে বসে আছেন, পরীক্ষা দিবে না। তো প্রেমচন্দ্র প্রথমে তার শিক্ষক, তিনি গেছেন, যা বুঝাইছেন তিনি যাবেন না। পরে তারে জোর করে উঠায় নিতে গেছে, তিনি শুয়ে পড়ছেন। পরে তাকে চ্যাংকলা করে করে নিয়ে ক্লাসে নিয়ে গেছে, ক্লাসে নিয়ে বসায় বলছে যে পরীক্ষা দাও। তিনি পরীক্ষা দিচ্ছেন এবং এইখানে তিনি টপ করছেন আর কি, এই টাইপের। তো তার বিভিন্ন অ্যাক্টিভিটিতেই তিনি দেখা গেছিলেন আসলে জীবনে তিনি অনেক বড় হবেন আর কি। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার এবং তিনি সাধু ভাষার প্রবর্তক। এবং সার্থক গদ্যকার হচ্ছে দেখেন এইটুকু লেখার মধ্যে এই যে কমা আছে, এইটুকু লেখার মধ্যে দেখেন কমা, সেমিক্লোন, বিভিন্ন দাড়ি কমা এগুলা ব্যবহার করছেন কিন্তু ঈশ্বরচন্দ্র। তো এর আগে বাংলা সাহিত্যে কখনোই দাড়ি কমা সেমিক্লোন এইগুলা ছিল না, কেউ লিখত না। তো তিনি এই যে বেতাল পঞ্চবিংশতিতে তিনি সর্বপ্রথম ইংলিশ থেকে এই
জ্যোতি চিহ্নকে তিনি নিয়ে আসেন, জ্যোতি চিহ্নের প্রথম ব্যবহার করেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আদি কবি হিসেবে বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আদি কবি, এবং রবীন্দ্রনাথ তাকে নিয়ে লিখছেন যে বিদ্যাসাগর বাংলা গদ্যের উচ্ছৃঙ্খল জনতাকে সুবিন্যস্ত করেছেন। আগে যে মানে দাড়ি কমাটমা ছিল না, এই দাড়ি কমার তিনি প্রচলন করছেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে অনুবাদ, তিনি মৌলিক জিনিসও লিখেছেন। তো প্রথম যেটা নিয়ে আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে শকুন্তলা। কালিদাসের লেখা, মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম থেকে তিনি এইটা লিখছেন। কালিদাসের লেখা ছিল সংস্কৃত ভাষায়। মূলত এই ঘটনাটা মহাভারতের ঘটনা। মহাভারতে এই শকুন্তলার ঘটনাটা আছে। রাজা দুষ্মন্ত হচ্ছে আপনার এই জঙ্গলে যায়, মৃগয়া মানে হরিণ শিকার করতে যায়। তো হরিণ শিকার করতে গিয়ে তার শকুন্তলার সাথে দেখা হয়। শকুন্তলা হচ্ছে তখন একটা আশ্রমে থাকতো। এই আশ্রমটা একটা একজন ঋষির আশ্রম। তো যে ঋষির আশ্রম, এই ঋষিটাও কিন্তু শকুন্তলাকে কুড়ায় পাইছে জঙ্গলে। কি অবস্থায় পাইছে? যে শকুন্তলা একটা শিশু বাচ্চা জঙ্গলে পড়ে আছেন, অনেকগুলা পাখি তাকে পাহারা দিয়ে রাখছেন। অনেকগুলা পাখি শকুন্তলাকে চারদিক দিয়ে পাহারা দিয়ে রাখছে, কোনো যেন বাঘ শিয়ালে এসে তাকে খেয়ে না ফেলে। তখন গিয়ে ঋষি গিয়ে বাচ্চাটাকে পাইছে, এবং বাচ্চাটাকে যেহেতু পাখি সুরক্ষা দিয়ে রাখছে এই জন্য তিনি নাম দিছেন শকুন্তলা। শকুন্তলা মানে হচ্ছে যাকে পক্ষীরা পাহারা দিয়ে রাখে, সেই হচ্ছে শকুন্তলা। তো রাজা দুষ্মন্ত এসে জঙ্গলে শকুন্তলাকে দেখছে এবং একটা হরিণ শিকার করতে গেছে, হরিণ শিকার করতে দেয় নাই, বলছে এটা আশ্রমের হরিণ, এটা শিকার করা যাবে না। তখন রাজা দুষ্মন্ত শকুন্তলাকে দেখে তার প্রেমে পড়ে, এবং প্রেমে পড়ে তিনি শকুন্তলাকে বিয়ে করেন। বিয়ে করে তাদের মধ্যে মিলন হয়। এরপরে তিনি রাজ্যে চলে যান যে আমি চলে যাই, রাজার রাজ্যে চলে যাই। তখন যাওয়ার আগে তিনি একটা আংটি দিয়ে যান। এই আংটি হচ্ছে রাজার সিগনেচার করা আংটি দুষ্মন্তের। বলছে এই আংটিটা তুমি রাখো। কিন্তু এই আংটিটা হচ্ছে পরে সমুদ্রে পড়ে যায়, নদীতে পড়ে যায় আর কি। দুষ্মন্ত গিয়েও কাজকর্মে মনোযোগী হয়ে যায়। তখন এই আংটিটা, মেইন ঘটনা হচ্ছে এরকম যে আংটিটা তো হারায় গেছে এবং স্বামী চলে গেছে এবং সে হচ্ছে প্রেগনেন্ট। এইরকম অবস্থায় সে খুবই, স্বামী আর আসতেছে না, স্বামীর চিন্তা করতে 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 যে ঋষির আশ্রমে শকুন্তলা থাকে এই ঋষিকে সে বেশি সেবা করতে পারতেছে না, স্বামী বিরহে সে আছে। তখন ঋষি দেখছে তুমি আমাকে এখন সেবা করতেছো না, অভিশাপ দিলাম তোমাকে। তার অভিশাপে রাজা দুষ্মন্ত শকুন্তলার কথা ভুলে গেছে। রাজা দুষ্মন্তর আর শকুন্তলার কথা মনে নাই। অনেক বছর হয়ে গেছে, শকুন্তলা গিছে, কিন্তু যাওয়ার পরে তো শকুন্তলাকে চিনতে পারে নাই রাজা দুষ্মন্ত। তারপরে একটা সময় অনেক বছর পার হয়ে গেছে, তার ছেলে হয়েছে ভরত বড় হয়ে গেছে। তখন একবার তার এই অভিশাপ কাটায় উঠছে। তখন রাজা দুষ্মন্তের শকুন্তলার কথা মনে হয়েছে, আরে আমার তো বউকে রেখে আইছি, আমার বউ তো বোধহয় সন্তান সম্ভাবা ছিল। পরে চলে গেছে জঙ্গলে খুঁজতে গিয়ে দেখে যে এক জায়গায় একটা ছেলে সিংহের সাথে মারামারি করতেছে। তখন দুষ্মন্ত দেখছে যে বীরের সন্তান তো বীর হবে, তার এটা তো আমারই সন্তান। তারপরে গেছে যায় কথা বলছে, দেন শকুন্তলার কাছে গেছে, এরকম প্রেম হয়েছে। এবং শকুন্তলাকে নিয়ে কিন্তু এটা কিন্তু অনুবাদ করছেন আর কি বিদ্যাসাগর। বাট মেইন শকুন্তলার যে রাইটার, যে মহাকবি কালিদাস, এইটা নিয়ে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হয়েছে। ধরেন আমি এই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই পড়েছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায়ের ভ্রমণ কাহিনী, ছবির দেশে কবিতার দেশে, খুবই চমৎকার বই। এইখানে অনেক কিছু জানতে পারবেন যেমন এই বই পড়তে গেলে। তো এই বইতে কিন্তু এই মার্গারেটের সাথে যে প্রেম হয় এই ভ্রমণ কাহিনীতে, তখন তারা ফ্রান্সে আসে। সুনীল ফ্রান্সে এসেও কিন্তু ফ্রান্সের কতগুলা কবি সাহিত্যিক বলছেন যে তোমাদের শকুন্তলা তো পড়ছি, শকুন্তলা তো খুবই ভালো কাহিনী। এই কাহিনীর জিনিসটা ফ্রান্সেও তখন প্রচলিত ছিল, মানে খুবই ভালো জিনিস আর কি। প্রভাবতী সম্ভাষণ হচ্ছে, এটা কোনো অনুবাদ না, কোনো কিছু না, এটা বিদ্যাসাগরের নিজের লেখা।
এবং এটা বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ। মৌলিক গ্রন্থ, আধুনিক বাংলা সাহিত্যের একবারে প্রথম মৌলিক গ্রন্থ, যে শুধু সে লেখছে, তার মতাদর্শ থেকে লেখছে, কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় নাই, কোনো ধর্মগ্রন্থ থেকে কাহিনী আনে নাই, আর একজনের কাহিনী থেকে হেল্প নেয় নাই, অনুবাদ করে নাই, নিজের মনের কথা লেখছে। প্রভাবতী সম্ভাষণ, এটা হচ্ছে বিদ্যাসাগরের বন্ধু ছিলেন হচ্ছে রাজকৃষ্ণ, তার মেয়ে হচ্ছে প্রভাবতী। এই প্রভাবতীকে বিদ্যাসাগর খুবই পছন্দ করতেন, ভালোবাসতেন। এটা ছিল প্ল্যাটনিক লাভ। এই প্ল্যাটনিক লাভ মানে যে ভালোবাসার মধ্যে ধরেন বাপ মেয়ের মধ্যে ভালোবাসা, এইখানে কিন্তু কোনো যৌনতা নাই, কোনো কিছু নাই, এই টাইপ, এটাকে বলা হয়েছে প্ল্যাটনিক লাভ। তো এই প্রভাবতী সম্ভাষণও ছিল হচ্ছে প্ল্যাটনিক লাভ, এবং এই প্রভাবতী খুবই একটা রোগ হয়, এই রোগে মারা যায় এবং অবহেলায় মারা যায়, চিকিৎসা ভালো হয় নাই। প্রভাবতী মারা যাওয়ার পরে আসলে বিদ্যাসাগর খুবই দুঃখে পড়ে যায়, এটা একটা শোকগাথা, এবং খুবই প্রভাবতীকে নিয়ে তিনি লিখেছেন বাংলা সাহিত্যের প্রথম শোকগাথা। এবং এখানে প্রথম লাইনটাই হচ্ছে এরকম যে বৎসে প্রভাবতী, বৎস মানে হচ্ছে ছেলে, বৎসে মেয়ে আর কি, তুমি দয়া মমতা ও বিবেচনায় বিসর্জন দিয়া এ জন্মের মতন সহসা সকলের দৃষ্টিপথের বহির্ভূত হইয়াছ। মানে সব কিছু বিসর্জন দিয়ে তুমি সবার চোখের আড়ালে চলে গেছো, কিন্তু আমার কাছে মনে হয় তুমি এখনো চোখের আড়ালে যাও নাই, তুমি এখনো আমার মনের মধ্যে আছো, এইরকম লেখছে। এটা হচ্ছে প্রথম লাইন। বোধহয় 9-এর বইতেই জিনিসটা আছে, বা 10ম শ্রেণীর বইতেই এই প্রভাবতী সম্ভাষণটা আছে। তো আপনারা একবার পড়ে দেখতে পারেন জিনিসটা দেখতে কেমন আসলে। ওকে, এরপরে হচ্ছে বিদ্যাসাগরের কয়েকটা মৌলিক গ্রন্থ নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি, যেটা জাস্ট নিজে নিজে লেখছে, কোনো কিছু দ্বারা প্রভাবিত তিনি হন নাই। সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক তার প্রস্তাব, এটা একটা লেখা। বিধবা বিবাহ সমাজে প্রচলিত হোক এবং বিধবা বিবাহ প্রচলিত হওয়া দরকার, এইগুলা তো জনমনের মধ্যে ছড়াতে হবে। তখন তিনি লেখালেখি করতেন। তিনি প্রথম যেটা লিখেছিলেন সেটা হচ্ছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কি না এদদ বিষয়ে প্রস্তাব, এটা একটা প্রবন্ধ, এবং এটা পত্রিকায় ছাপা হতো তখন। এরপরে হচ্ছে বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা, তখন কিন্তু বিধবা বিবাহ নিষেধ, এবং একই ইয়েতে জ্বালায়া দেয়, মানে সতীদাহ প্রথার মতন প্রথা চলতেছে, বাট আগেই ওইটা বিলুপ্ত হয়েছে, বাট তখনও কেউ কেউ করে, বিয়ে তো দূরে থাক। তো এই টাইমে তিনি বলতেছেন যে বিধবা বিবাহ চালু হওয়া দরকার, এবং তার ছেলেকে কিন্তু তিনি বিধবার সাথে বিবাহ দিয়েছিলেন, নিজের ছেলেকে তিনি বিধবার সাথে বিবাহ দিয়েছিলেন, এবং বেশ বয়স্ক একজন বিধবার সাথে বিবাহ দিয়েছিলেন। তো এই টাইমে তিনি যেহেতু লিখতেছেন, এই টাইমে যখন তিনি বিধবা বিবাহর পক্ষে লিখতেছেন, তখন সমাজের যারা ব্রাহ্মণ বড় বড়রা, তারা কিন্তু তার এগেনেস্টে কথা বলতেছে। তখন তার এগেনেস্টে কথা বলতেছিলেন একজন, তার নাম হচ্ছে ব্রজনাথ বিদ্যারত্নে। তো এই ব্রজনাথ বিদ্যারত্ন, এই বিদ্যারত্ন যে কথাগুলা লিখতেছিলেন, তার জবাবে তিনি লিখেছিলেন হচ্ছে রত্ন পরীক্ষা। এবং বিধবা বিবাহ নিয়ে তিনি আরও লিখেছিলেন অতি অল্প হইল, এবং এরপরেরটা লিখছিল আবার অতি অল্প হইল। বাট তখন সমাজের অবস্থা এমন ছিল, এই জিনিসগুলা তিনি আসলে নিজের নামে লিখতে পারেন নাই, তিনি ছদ্মনামে লিখেছেন। তিনি ছদ্মনামটা নিয়েছিলেন হচ্ছে কচ্ছচিত উপযুক্ত ভাইপোষ্য নামে, তিনি এইটা লিখেছেন, ছদ্মনামে লিখেছেন আর কি। এরপরে তার একটা প্রভাবতী সম্ভাষণ, তার এবং জীবনচরিত তার মরার পরে প্রকাশিত হয়, এটা তার জীবনী গ্রন্থের মতন, আত্মচরিতার মতোই। এই হচ্ছে তার মৌলিক গ্রন্থ। এই কয়টা তিনি লেখছেন, কোনো অনুবাদ করেন নাই, আর ম্যাক্সিমামই তিনি মূলত অনুবাদ করেছেন। তার একটা অনুবাদ হচ্ছে বেতাল পংশবিংশতি বা 25 আর কি, বেতাল 25। বেতাল 25 মানে এর মধ্যে আসলে 25টা গল্প আছে। রাজা বিক্রমাদিত্য আর বেতাল হচ্ছে কি, বেতাল হচ্ছে একটা পেতনি টাইপের জিনিস, পেতনি বেতাল, এই বেতাল পেতনি আর কি, একটা অদ্ভুত টাইপের পেতনি। তো এই পেতনিকে ধরতে হবে, এই দায়িত্ব পড়ছে রাজা ওই আপনার বিক্রমাদিত্যের। তো বিক্রমাদিত্য যাচ্ছে, পেতনিকে যখনই ধরতে যায়, পেতনি বলে যে একটা গল্প শোনাই, ওই গল্প শোনায় সে বিক্রমাদিত্যকে প্রভাবিত করে আরেক দিকে চলে যায়, ধরতে পারে না। এরকম 25টা কাহিনী,
এবং 25টা কাহিনী হচ্ছে একটার পর একটার পর একটা এইখানে লেখা হয়েছে বেতালকে ধরার জন্য। বিষয়টা এরকম যে বিক্রম ভেদা মুভি দেখছেন অনেকেই, যখনই ধরতে যায় তখনই একটা গল্প শোনায় পালায় যায়, এরকম আর কি, বিক্রম ভেদা টাইপের 25টা গল্প তিনি শোনাইছেন আর কি। শকুন্তলা নিয়ে তো কথাই বললাম, এইটাও একটা অনুবাদ। আর সীতার বনবাস এইটাও মূলত একটা অনুবাদ, মূলত রামায়ণের কাহিনী থেকে তিনি এইটা লিখছেন, রামায়ণের কাহিনী দ্বারা প্রভাবিত হয়ে। বাংলার ইতিহাস, আমাদের অঞ্চলের ইতিহাস নিয়ে প্রথম ইতিহাস লিখেছিলেন হচ্ছে মার্শম্যান, হিস্ট্রি অফ বেঙ্গল নামে। তিনি মূলত, তার বাবা ছিলেন ইংরেজ অফিসার, তার বাবা এই অঞ্চলে আসছিলেন ইংরেজ মানে আমাদেরকে শাসন করার জন্য। তার বাবা এসেছিলেন, অল্প বয়সেই এই মার্শম্যান এসেছিলেন, দীর্ঘদিন এখানে থেকেছেন, তিনি ইতিহাসে পড়ালেখা করেছেন আর এই অঞ্চলে দীর্ঘদিন ছিলেন ছোটবেলায়, এই জন্য তিনি এইটা লিখেছিলেন আর কি। জীবনচরিত এইটাও কিন্তু চেম্বার্সের বায়োগ্রাফি অনুযায়ী তিনি লিখছেন আর কি। কথামালা তিনি লিখছেন হচ্ছে ঈশাপের ফ্যাবলস অনুযায়ী। ঈশাপের ফ্যাবলস মানে কি? ফ্যাবলস মানে হচ্ছে ছোট ছোট গল্প, ঈশাপের গল্প আর কি। ঈশাপ তিনি ছিলেন একজন কৃতদাস, তো তার মুখে প্রচলিত যে গল্প সেইগুলাই হচ্ছে ঈশাপের গল্প। যদিও ঈশাপ এই গল্পগুলা মুখে বলেছিলেন, লিখেছিলেন না। এবং ঈশাপের গল্প হচ্ছে লোকসাহিত্যের মতন, মানুষের মুখে 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 এই গল্পগুলা ছড়ায় গেছে। ইভেন ঈশাপ মারা যাওয়ারও প্রায় 300-400 বছর পরে এই গল্পগুলা কালেকশন করা শুরু হয়েছে, যেভাবে জসীমউদ্দিন, তারপরে দীনেশচন্দ্র সেন এইগুলা কালেকশন করছে, এইরকম আর কি, ঠিক আছে। তো ঈশাপের গল্প এগুলো হচ্ছে উপকথা বা এইগুলার থেকে তিনি লিখেছিলেন কথামালা। ভ্রান্তিবিলাস তিনি লিখেছেন হচ্ছে এই কমেডি অফ ইরোর্স থেকে। কমেডি অফ ইরোর্স হচ্ছে শেক্সপিয়ারের লেখা। এই কমেডি অফ ইরোর্সটা কেমন? দুই ভাই যমজ, এই ভাইয়ের যিনি কি দাস আছেন বা সার্ভিস দেওয়ার জন্য যিনি চাকর আছেন, আবার এই ভাইয়ের যে চাকর আছেন ওই চাকর দুইটাও যমজ। তাহলে দুই ভাই যমজ একই চেহারা, চাকর দুইজন যমজ একই চেহারা। তো এক চাকর আরেকজনের কাছে চলে যায়, আরেকজন আরেকজনের কাছে চলে যায়, মানে ভেজাল হয়ে যায় তাদের মধ্যে। এইটাই হচ্ছে ভ্রান্তিবিলাস, ঠিক আছে। আচ্ছা, আজকে আর আমরা কথা না বলি, আমরা নেক্সট দিন। আজকে আসলে অনেক কথা বলে এখন মনে হচ্ছে একটু টায়ার্ড লেগে যাচ্ছে, আমরা নেক্সট দিন আবার কথাবার্তা বলবো। তো আজকে আমরা আলোচনাটা শেষ করে দিই। দেখি আপনাদের এখানে কতগুলা কোনো কোশ্চেন জমেছে কিনা। এই ঝর্ণা, আপনি যে প্রশ্ন করেছেন প্রেসিডেন্টকে প্রধান বানাতে হবে, প্রেসিডেন্ট যদি রাষ্ট্রের না থাকে তাহলে আপনি রাষ্ট্র পরিচালনা, নির্বাহী বিভাগের সমস্ত জিনিসপত্র আপনি চালাবেন কিভাবে? তো প্রেসিডেন্ট হচ্ছে আমাদের কিন্তু সংসদীয় গণতন্ত্র কিন্তু প্রেসিডেন্ট একটা নামে মাত্র, পোস্ট মাত্র, তিনি হচ্ছে নামে প্রধান, কিন্তু আসলে মেইন যিনি আসলে নির্বাহী প্রধান তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। সো সবসময়ই বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে এরকম আর কি। আচ্ছা, একজন লিখেছেন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আপনি একটা প্রাইভেট চাকরি করতেছেন, সো এর মধ্যে আপনি বিসিএস প্রিপারেশন, আসলে ভাই আপনার যদি এরকম থাকে যে আপনি ক্লাসগুলো এরকম জানতে থাকেন, যারা আপনি একবারে টাইম পাচ্ছেন না, শুধুমাত্র আপনার জন্য এই ইনফরমেশনটা, যে এই তথ্যটা আমি দিচ্ছি, সেটা হচ্ছে আপনি একটা কাজ করবেন, আপনি এখন ক্লাসগুলো দেখতে থাকেন এমনি, বা সাধারণত কিছু যে অল্প অল্প জিনিস পড়তে থাকেন, এইগুলা নিয়ে মানে সিস্টেমের মধ্যে থাকেন। আপনি মূলত প্রিলিমিনারির আগে 15-20 দিন কঠিন পড়ালেখা করবেন, প্রয়োজনে ছুটি নিয়ে, বা যে কোনোভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট করেন আপনি, সেখান থেকে ছুটি নিয়ে আপনি কঠিন পড়ালেখা করবেন। এই কঠিন পড়ালেখা দিয়ে আপনি প্রিলি পাস করার ট্রাই করবেন। এরপরে আপনার তো ভাব ক্রিয়েট হচ্ছে, এরপরে আপনি রিটেনের আগে 20-25 দিন আবার কঠিন পড়ালেখা দিবেন, এরকম একটা দুনিয়া থেকে আলাদা হয়ে। এরপরে ভাইবার আগে আবার 1 সপ্তাহের একটা কঠিন পড়া দিবেন। কনফিডেন্স যদি এরকম থাকে তাতেও বিসিএস হওয়া সম্ভব, যদি আপনি ওই লেভেলের, শুধুমাত্র আপনার জন্য, এটা সবার জন্য না।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রিটেনের জন্য কোন বই পড়বেন? আপাতত শুধু আমি একটা কনসেপচুয়ালের জন্য বই বলেছি, কনফিডেন্সের কনসেপচুয়াল ইস্যু, শুধু আপাতত এটা পড়বেন। আর আমি বিভিন্ন রিপোর্ট আপনার নিউজ টিউজ দেখতে বলেছি। আপাতত এমন কোনো বই আপনার পড়ার দরকার নাই, গল্পগুলো শুনতে থাকেন। এরপরে ইস্যু নিয়ে আমরা কথাবার্তা বলবো। আপনার কনসেপচুয়ালের নলেজ দরকার যতটুকু, এতটুকু হলেই চলবে। কিন্তু বড় বড় যত বই পড়তে চান, তাহলে আমি বলবো যে 2-1টা মৌলিক বই পড়েন। 2-1টা মৌলিক বই পড়লে আপনার ওয়ার্ল্ড সম্পর্কে ধারণা হবে, ডিপ্লোম্যাটিক টার্ম, অর্থনৈতিক টার্ম এগুলা শিখতে পারেন। আপনাদের একটা অর্থনৈতিক টার্ম শেখার জন্য আপনারা যে সাবজেক্টেই পড়েন না কেন, এই যে স্যামুয়েলসনের একটা ইকোনমিক্স বই আপনাদের বোধহয় পড়ানোর কথা, স্যামুয়েলসনের অর্থনীতি। এই স্যামুয়েলসনের অর্থনীতির লাস্ট অধ্যায়গুলা হচ্ছে ম্যাক্রো অর্থনীতি। আমার আপনার অর্থনীতি হচ্ছে মাইক্রো অর্থনীতি, পুরা দেশের অর্থনীতিটা হচ্ছে ম্যাক্রো অর্থনীতি। এই ম্যাক্রো অর্থনীতির কিছু টার্ম শিখে রাখবেন, অর্থনৈতিক বিষয় লেখার সময় ওই টার্মগুলো নিয়ে আসবেন। আরও ইন্টারন্যাশনাল নিয়ে আরেকটা ক্লাসে আমি আবার কথাবার্তা বলতো। আব্দুল্লাহ বিন ইসলাম, কথা বলেন। ভাইয়া ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। হচ্ছে আমি যেটা আপনাকে কোশ্চেন করতেছিলাম, যে প্রথমে একটা ভাইয়া মনে হয় জিজ্ঞেস করছিল যে সংবিধান অনুযায়ী নির্বাহী বিভাগ বিচার বিভাগ থেকে আলাদা থাকবে, আর হচ্ছে এটা সংবিধান অনুযায়ী। আরেকটা আপনার অনুচ্ছেদে ছিল হচ্ছে যে বিচার বিভাগ হচ্ছে মানে স্বাধীন থাকবে। রাইট। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই জিনিসটার জন্য আপনি যেটা বলছেন যে মানে সঠিক বিচারের জন্য সুপ্রিম, এই জিনিসটা আমি বুঝতে পারিনি আসলে। মানে জিনিসটা কি যে মানে সংসদে এটা নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হওয়া উচিত না? না না, আমি বলেছিলাম যে বিচারপতিদেরকে নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি বিচারপতিদেরকে নিয়োগ দিলেন, কিন্তু এই বিচারপতি ধরেন একজন বিচারপতিকে আপনি অপসারণ করে দিবেন। বিচারপতির কিন্তু 67 বছর বয়স না হওয়া পর্যন্ত, এবং তিনি যদি কোনো অসাধারণ না করেন, তাকে আপনি একটা বিচারে রায় দেওয়ার জন্য আপনি অপসারণ করতে পারবেন না। কিন্তু যেমন আপনি একজন বিচারপতিকে তার বেঞ্চ থেকে সরায় দিলেন, বললেন যে আপনার আর বিচারপতি থাকার দরকার নাই। এই ক্ষমতাটা নিয়ে গেছে হচ্ছে সংসদের কাছে। আপনি সংসদে কথা বলবেন। এখন সংসদে রাজনৈতিক দল আপনি, এবং আপনার যদি ধরেন সবচেয়ে বেশি সংখ্যক আসন আপনার থাকে, ধরেন আপনি 200টা আসন পাইছেন, তাহলে আপনি 70 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দলের বাইরে ভোট দিতে পারবেন না। তো আপনি প্রধানমন্ত্রী, আপনি যদি ডিসিশন নেন যে আমরা অমুক বিচারপতি আমাদের এগেনস্টে কথা বলতেছে, তাকে আমরা অপসারণ করায় দিব, তাহলে আপনি সংসদে কথা বললেই তো পরের দিন ওইটা সে অপসারিত হয়ে যাবে। তো এই জিনিসটা ষোড়শ সংশোধনীর আগে বিচার বিভাগের কোনো বিচারককে অপসারণ করার যে দায়ভার, এইটা ছিল হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলে। এটা 3 জন দিয়ে গঠিত হয়। 3 জন হচ্ছে প্রধান বিচারপতি থাকবে, এবং 2 জন হচ্ছে আপিল বিভাগের 2 জন সিনিয়র বিচারপতি নিয়ে একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে, এবং এদের সাপোর্ট দেওয়ার জন্য আরও কিছু আইনের লোকজন থাকবে। তারা ওই বিচারপতি যদি কোনো অন্যায় করে, ঘুষ খায় বা এই টাইপের একটা কাজ করে যেটা আসলেই অপরাধ, সেইগুলোকে আপনি তদন্ত করবেন। তদন্তর পরে যদি আপনার এরকম হয়, তাহলে আপনি তাকে অপসারণ করায় দিতে পারবেন। কিন্তু আপনি যদি সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে অপসারণ করার ক্ষমতা সংসদে নিয়ে আসেন, তার মানে কি আপনি আইন বিভাগ গিয়ে বিচার বিভাগের উপর প্রভাব ফেলতেছে না? জি জি ভাই। এইটাই হচ্ছে মেইন বিষয়। এবং বিচার বিভাগকে যদি আপনি আলাদা করতে চান, আসল কথা কি, বিচার বিভাগকে যদি আলাদা করতে চান, তাহলে তো বিচারপতির নিয়োগ সব কিছুই তো দিতে হবে আপনার, এই সব কিছুই তো দিতে হবে বিচার বিভাগ থেকে নিয়োগ দিতে হবে। কিন্তু এইগুলার নিয়োগ তো দিচ্ছেন রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি তো নির্বাহী বিভাগের লোক। তো আসলে এই জিনিসটাকে 22 নম্বর অনুচ্ছেদ কি, আমি অবশ্য সংবিধান বিশারদ না, আমার সাধারণ ছোট মস্তিষ্কে মনে হয় যে আসলেই কি 22 নম্বর অনুচ্ছেদ 100% হয়েছে বাংলাদেশে, বা পসিবল কি আসলেই, এইটা আমি বলতেছি। আপনি কি আমার বক্তব্য বুঝতে পারছেন? জি জি ভাইয়া, বুঝতে পারছি। মানে এই জিনিসটা আসলে আপনি এটা বলতে চাইছেন যে সংবিধান অনুযায়ী এটা আসলে আসলে কার্যকর হচ্ছে না, এটা হচ্ছে জিনিসটা। মানে রাইট, এটা আসলে কার্যকর হচ্ছে না, কিন্তু এমনটা হওয়া উচিত যে অবশ্যই। মানে কোনো ধরনের কোনো যদি সমস্যা হয়, তাহলে হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওই যে মেইন যে বিচারপতি থাকবে, তার যে সাথে যে বাকি যে 2 জন থাকবে,
ওই দুইজন হচ্ছে আগে তদন্ত করবে, তদন্ত যদি করবে, রাইট। ওনারা দেখে যে আর কি কোনো ধরনের কোনো ইরর আছে, তাহলে তারাই আর কি তাকে অপসারণ হ্যাঁ, করবে। এবং এইটাই এখন আগের সংবিধানে এই জিনিসটাই ছিল। 16তম আহ, সংশোধনীতে এই জিনিসটাকে বাদ দিয়ে বলছে যে সংসদে 2/3 ভোটে যদি পাশ হয় তাহলে বাদ হয়ে যাবে। ধরেন আমি সংসদে এসে বললাম যে অমুক বিচারপতিকে সরায় দিতে চাই, আপনারা হাঁ থাকলে হা বলুন, না থাকলে না বলুন। বুঝতে পারছেন? 2/3 ভোট ইয়েস আচ্ছা হলেই তিনি অপসারিত আহ, হয়ে যাবেন। আচ্ছা, আমি এখানে একটা জিনিস কোশ্চেন করতে চাচ্ছি যে হুম। আমার যদি এরকম হয় যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের 3 জনের মধ্যে 2জন আসলে আগে ভোট মানে তারা আর কি অপসারণ করে দিল, এখন নতুন যে প্রধান বিচারপতি হবে আর কি, তাহলে হুম। কি এই 2জনের মধ্যে থেকে যে কোনো একজন হবে, যেহেতু তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ছিল? না, 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 না। এই বিচারপতির নিয়োগের ব্যবস্থা কিন্তু বিচারপতিকে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি তো বলতেছেন যে তার মানে তো এটা যেটা নিয়োগ দিচ্ছে এটা তো হুম। আসলে নির্বাহী বিভাগের কাছে চলে যাচ্ছে না? এটাই কিন্তু এটাই এখন পর্যন্ত এটাই নিয়ম, প্রথম থেকে এটাই নিয়ম। প্রথম থেকে এটাই নিয়ম এবং এটা সংবিধানের কথা। আমি এই জন্যই বলতেছি যে 22 নম্বর অনুচ্ছেদ যেটা আছে, এই অনুচ্ছেদকে আদৌ পসিবল কিনা, তাহলে বিচারপতিকে নিয়োগ দিবে কারা, তাহলে তো পুরো আলাদা হবে এবং এটার জন্য একটা ধরেন অন্য ব্যবস্থার দিকে যাইতে হবে। তো সেই জন্য বিচার আসলে মেইন ব্যাপারটাকে আমার দৃষ্টিতে মনে হয় যে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি হওয়া উচিত তিনি 3 বিভাগেরই প্রধান। তো এই জন্য রাষ্ট্রপতিকে সংসদের নির্বাহী বিভাগ না রেখে, ধরেন যদি এইরকম হতো যে রাষ্ট্রপতি একটা আলাদা অনুচ্ছেদ যে নির্বাহী বিভাগের মধ্যে না, তিনি রাষ্ট্রের প্রধান, তাহলে কিন্তু রাষ্ট্রপতি এই তাদেরকে নিয়োগ দিবেন, এটা কিন্তু কোনো নির্বাহী বিভাগের আর প্রভাব থাকতো না। তো আচ্ছা, এগুলো নিয়ে আসলে আরেক সংবিধান বিশারদরা আরো অনেক কথাবার্তা বলবেন। ইভেন জানেন, আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে সংবিধান সংশোধন হয় কোথায়? সংবিধান সংশোধন হয় কিন্তু সংসদে। আপনারা সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ আমরা যখন পড়ব তখন আমরা দেখব প্রস্তাব নোটিশ আকারে উঠবে, সংসদে ভোট হবে, সেই ভোটে সংবিধান সংশোধন হবে। সংবিধান সংশোধনের জন্য একসময় গণভোটের প্রয়োজন ছিল। এখন আপনি চিন্তা করেন, গণভোট প্রথা যদি আপনি বাদ দেন, গণভোট প্রথা যদি বাদ দেন আপনি, তাহলে তার জন্য কি গণভোট করার প্রয়োজন আছে না? কেননা গণভোট বাদ দিচ্ছেন তো স্টিল গণভোট আছে। কিন্তু বাংলাদেশের গণভোট বাদ হয়েছে কিন্তু গণভোট করে না। সো গণভোট বাদ হওয়ার জিনিসটাও কিন্তু আইনত কেমন, এটাও কিন্তু দেখতে হবে। এগুলোও নিয়ে অনেক যারা আইন বিশারদ আছেন তারা এগুলা নিয়ে কথাবার্তা বলেন। তবে আইনের আসলে এক একটা শব্দই খুবই সিরিয়াস আর কি। তো আপনারা আসলে যারা একজন বলছেন যে সংবিধান তো চেঞ্জ হবে, তো এখন আমরা এই সংবিধান পড়ে কি করব? ভাই কথা ঠিক, সংবিধান চেঞ্জ হবে, সংবিধানের কিছু কিছু জায়গায় চেঞ্জ আনা দরকার, কিন্তু এই চেঞ্জ আনা মানে এই না যে আপনি সংবিধান জানবেন না। সংবিধান জানবেন তো দেখে সংবিধানের আপনার নিজের মধ্যে ধারণা চেঞ্জ হবে। আপনি সংবিধান এরপর ধরেন বাংলাদেশের একটা অনুচ্ছেদ চেঞ্জ হলো, এই অনুচ্ছেদ কেন চেঞ্জ হলো এইটাও তো আপনার বোঝা দরকার আছে। আগের অনুচ্ছেদ কেমন ছিল সেটা আপনার জানার দরকার আছে। এখন আপনি সংবিধান জানবেন, থ্রুলি সংবিধান জানবেন। ভাই সংবিধান জানলে আপনি রাষ্ট্রের একটা সুনাগরিক হয়ে যাবেন। আসলে কিছুদিন পরে আপনি ফালতু কথা বলবেন না। ধরেন আপনি এইরকম বলবেন না যে রাস্তাঘাটে বসে আপনি মানুষজন যে মতামত দেয় সস্তা মতামত, সেই সস্তা মতামত আপনি দিবেন না। আপনার মতামত হবে হচ্ছে ইন্টেলেকচুয়াল লেভেলের মতামত। আপনি একটা জিনিস ফোরকাস্ট করতে পারবেন, আপনি অদূর ভবিষ্যতের বিভিন্ন জিনিস নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন। আপনি আবেগে কোনো ডিসিশন নেবেন না। যাই হোক, আজকে আচ্ছা অনেক কথা বললাম। একটা লাস্ট আর কি আচ্ছা মানে আর বলেন। কি পরামর্শ চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে ফার্স্ট পোস্ট থেকে হচ্ছে পালকি সম্মান আর কি, মানে ইংলিশ ভোকাবুলারির জন্য বা হচ্ছে ভোকাবুলারির জন্য না, আমি আসলে ইন্টারন্যাশনালের জিনিস পড়ার জন্য। জি জি, হ্যাঁ, হ্যাঁ, তো আর কি আমি যেটা দেখলাম আর কি যে উনি প্রথমে আর কি এত আর কি ফাস্ট অথবা এমন ভাবে বলে যে আর কি যে লাইন আসলে কোনটা রাইট। এটা আসলে হ্যাঁ বোঝা যায় না। মানে হ্যাঁ, যে আসলে মানে যে উনি গ্রামাটিক্যাল আসলে এটা কি গ্রামাটিক্যালি বলতেছে নাকি হচ্ছে যে আসলে আমি জিনিসটাকে কেমনে নিব। আমি আসলে ধরেন আল জাজিরা বা হচ্ছে যে সিএনএন এর কোনো একটা জিনিস দেখলাম, তো হুম, ওখানের জন্য তো আমার যদি কোনো একটা প্রতিবেদনকারী যে ধরেন এই যে ফ্লাডের জন্য বাংলাদেশে হুম, একজন আছে, হুম, সে আর কি সেই জিনিসটা আর কি প্রতিবেদন করে আর কি খবরটা পৌঁছায় দিচ্ছে, হুম, তো তাদের মধ্যে আর কি জিনিসটা যেভাবে বোঝা যায় ওখানে বোঝা যায় না। তো হুম। এই জন্য আর কি জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে মানে আপনি বলছিলেন যে ধারণাই পাল্টায় যাবে, এখন এক এক দিন এক এক ধরনের আপডেট আসতেছে, তো আমি জিনিসটাকে ইংলিশের জন্য কিভাবে নিব?
কিভাবে আমার অ্যাপ্রোচটা হওয়া উচিত, যে আমি আমার আসলে কিভাবে? আমার আমি আমি আপনাকে বলবো যে পালকি শর্মার যে রিপোর্টগুলো আছে, এই জি জি। রিপোর্টগুলো হচ্ছে ধরেন আপনি পৃথিবীর কোন জায়গাতে বসে আছেন। আপনি পৃথিবীর বসে আছেন হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা জায়গায়। তো ইন্টারন্যাশনাল কোনো কিছু যদি সিভিল সার্ভিসের দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে আমাদের সিভিল সার্ভিস পরীক্ষাটাও হবে কিন্তু দক্ষিণ এশিয়ায়। সো দক্ষিণ এশিয়ার ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বিভিন্ন কিছুতে দক্ষিণ এশিয়ার স্বার্থকেই এই টাইপের কথাবার্তা কিন্তু দক্ষিণ এশিয়ার টিভি চ্যানেলগুলোতেই ফুটে উঠবে, খুব স্বাভাবিক। সো আল জাজিরা সিএনএন যে রিপোর্ট করবে, সেই রিপোর্টে কিন্তু আল জাজিরা সারা পৃথিবীকে জিনিস নিয়ে কথাবার্তা বলবে। বাট পালকি শর্মার রিপোর্টে যদি আপনি গ্রামাটিক্যাল ব্যাপার স্যাপার যদি দেখতে চান, আমার মনে হয় যে গ্রামাটিক্যাল অ্যাঙ্গেল থেকে না দেখে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দিয়ে দেখা শুরু করেন। এবং আচ্ছা আচ্ছা। পালকি শর্মার রিপোর্টগুলো হচ্ছে, আপনি ধরেন বাংলাদেশে আমাদের ছাত্ররা যে আন্দোলন করছে, এই আন্দোলনে আসলে দেশে কি হয়েছে, আপনার দেশের ঘটনা না এটা, আপনার দেশের আসল ঘটনাটাকে আপনি তো জানেন, আপনি দেখতেছেন না এই ঘটনা। এইটা নিয়ে পালকি শর্মার রিপোর্টটা দেখেন, তাহলে আপনি বুঝবেন যে পালকি শর্মার রিপোর্ট আসলে কতটা অথেন্টিক, কোনো ফ্যাব্রিকেটেড নিউজ আছে কিনা। নিজের নিউজ যা আপনি জানেন, দেন ক্রস চেক করবেন পালকি শর্মা দিয়ে। বাংলাদেশ নিয়ে তিনি অনেক অনেক রিপোর্ট করছেন আর কি। তো এইগুলো দেখবেন, দেখলে আপনি দেখবেন যে আসলে পালকি শর্মা আসলে ভালো আচ্ছা ভালো আচ্ছা। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য। সবাই শুনবেন পালকি শর্মাকে, সবাই শুনবেন। আমি নিজে আসলে তাকে তার 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 নিউজ আমার খুবই ভালো লাগে আর কি, অন্যান্য নিউজের চাইতে। ওকে, সবাই ভালো রিসেন্টলি থাকবেন। একটা মনে হয় হচ্ছে, হুম। আমি এটা বলে শেষ করে দিচ্ছি। ওকে। রিসেন্টলি মনে হয় হচ্ছে একটা কি বলছিল যে যে মোদি আর কি যে ইউক্রেনে হুম। জেলোনেস্কির সাথে ভিজিট করলো, তো সেটা ওকে। নিয়ে আর কি বলছিল যে ইন্ডিয়া ইজ নট নো নিউট্রাল না, সামথিং লাইক দ্যাট আর না, কি। শোনেন, ইন্ডিয়া আসলে প্রথম থেকে এরকম। ইন্ডিয়া গিয়ে ইয়ের সাথে যখন এই আপনার এই পুতিন। পুতিনের সাথে যখন করছে না, যে কোলাকুলি করছে আর কি, তখন হুম হুম। বলছে ইউক্রেন থেকে বলছে দ্য গ্রেটেস্ট, দ্য ব্লাডিয়েস্ট হাগ ইন দ্য ইউনিভার্স, এইটা। এরপরে কিন্তু সে আবার জেলোনেস্কির সাথেও দেখা করছে। শোনেন, মোদির পররাষ্ট্রনীতি আসলে মূলত হচ্ছে এই যে জয়শঙ্কর তো এইগুলো দেখে, এটা খুবই অন্য লেভেল। এবং বিশ্ব রাজনীতিতে এখন ইন্ডিয়া একটা বিশাল বড় ফ্যাক্ট বিশ্ব রাজনীতিতে। কেননা আপনার কাছে বিশাল বড় একটা মার্কেট আছে, আপনি বড় বড় দেশকে বাণিজ্য করার সুযোগ আপনার দেশে দেওয়ার ক্যাপাবিলিটি আছে, আপনার একটা বিশাল বড় অর্থনীতি আছে এবং আপনার কাস্টমার আছে প্রচুর। সো দ্যাটস ওয়াই আন্তর্জাতিক রাজনীতি নীতি নির্ধারক পর্যায়ে কিন্তু এখন এবং ইন্ডিয়া এখন চাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিটা আমেরিকা করে কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে, মানে ইন্ডিয়া তার প্রতিনিধি এই অঞ্চলে। কিন্তু ইন্ডিয়া এখন আসলে এই অঞ্চলে নিজেদের ক্ষমতা জানান দিতে চাচ্ছে। কেননা চীনের অর্থনৈতিক উত্থান, এটা আমেরিকার জন্য খুবই, মানে ইন্ডিয়ার জন্য খুবই খুবই রিস্কি। কেননা একজন চাইনিজ জন্ম থেকে সে ইন্ডিয়াকে ঘৃণা করে, আর একজন ইন্ডিয়ান জন্ম থেকে চায়নাকে ঘৃণা করে। সো দুই দেশের ভেতরে মানুষের মধ্যে যখন দুই দেশের মধ্যে একটা ঘৃণার ভাব চলে আসে, তখন এটা কিন্তু দুই দেশের রাজনীতি ইয়েতে খুবই মারাত্মক মারাত্মক খারাপ হয় আর কি। সো ব্যালেন্স অফ পাওয়ারে সবসময় ব্যালেন্স অফ পাওয়ারটাকে ব্যালেন্স রাখতে হবে। এখন চায়না যদি উপরের দিকে উঠতে থাকে, তাহলে এই ব্যালেন্স অফ পাওয়ারে ইন্ডিয়ার স্বার্থ ইন্ডিয়া এই অঞ্চলে হাসিল করতে পারবে না। বাট নিজের স্বার্থটা হাসিল করাটা খুবই দরকার, বর্ডার প্রোটেক্ট করাটা খুবই দরকার, এবং আন্তর্জাতিক বিভিন্ন রাজনীতিতে ইন্ডিয়ার নিজেকে জানান দেওয়াটা খুব দরকার, এবং মিলিটারিলি ইন্ডিয়াকে সক্ষম হওয়া দরকার। এই জন্য মূলত আমেরিকার ব্যানার থেকে বের হয়ে আসতে যাচ্ছে, নিজস্ব একটা আইডিওলজি সে প্রমোট করার ট্রাই করতেছে হচ্ছে ইন্ডিয়া। এবং আজ থেকে ধরেন আমার কাছে মনে হয় আজ থেকে 30 বছর পরে আমেরিকার জন্য এই অঞ্চলে চায়না একটা থ্রেট হয়ে যাবে, আর ইন্ডিয়া আর একটা থ্রেট হয়ে যাবে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, বাক পাসিং নামে একটা স্ট্র্যাটেজি আছে, এটাকে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাক পাসিং বলে, বাক পাসিং হচ্ছে বালিশ খেলার মতন, বুঝছেন? এই যে বালিশ খেলে না দুইজন মানুষ, এই একজন মানুষ আর এই একজন মানুষ,
বালিশ ছুঁড়ে মারে, স্কুলে খেলে ওকে মারে, ওকে মারে, লাস্টে মিউজিক বন্ধ হয়ে যাবে, যার কাছে বালিশ সে ধরা খেয়ে গেল আর কি, এরকম আর কি। আমেরিকা হচ্ছে অফশোর ব্যালেন্সার। অফশোর ব্যালেন্সার মানে দুই দেশের মধ্যে ব্যালেন্স অফ পাওয়ার মেইনটেইন করে আমেরিকা, সে থাকে সমুদ্রের ওপারে, ঠিক আছে? এই জন্য তাকে বলা হয় অফশোর ব্যালেন্সার। এখন এই অঞ্চলে ধরেন চায়না উপরের দিকে উঠে যাচ্ছে, তো পৃথিবীর নিয়মই হচ্ছে এরকম, একটা বাঘ যদি থাকে আর একটা বাঘ যদি উঠতে যায় তাহলে দুই বাঘের মধ্যে গ্যাঞ্জাম হবে। কেননা আন্তর্জাতিক সমস্ত আইন বড়রা প্রণয়ন করে। বড়রা প্রণয়ন করে কেমন ভাই? আপনাদের একটা জিনিস বলি, যে আপনাদের কাছে এরকম মনে হয় না ইউএন কেন কাজ করে না? ইউনাইটেড নেশন একটা, খারাপ বাংলায় বললে লুথা অর্গানাইজেশন, এরকম বলে অনেকেই। কেন ভাই? 2024 সালে ইউএনের মোট বাজেট বোধহয় $3.59 বিলিয়ন। 3.59 ইনক্লুডিং এই পিস কিপিং ফোর্স, সব কিছু সহ তার বাজেট হচ্ছে $3.59 বিলিয়ন। এখন আপনি বলেন আমেরিকার শুধুমাত্র মিলিটারি বাজেট 2024 সালের শুধুমাত্র মিলিটারি বাজেট প্রায় $860 বিলিয়ন। এখন আপনি বলেন শান্তি প্রতিষ্ঠা করবেন $3.59 বিলিয়ন দিয়ে, শান্তি প্রতিষ্ঠা করবেন, আর আপনার গ্যাঞ্জাম করার জন্য একজন $860 বিলিয়ন খরচ করতেছে পৃথিবীতে। $860 বিলিয়ন কে আপনি উড়ায় দিবেন $3.59 বিলিয়ন দিয়ে। মূলত যারা হ্যাজিমন, মানে রিজিওনাল হ্যাজিমন হওয়ার একটা প্রধান স্টেপ সে নিবে, সে কিছু আন্তর্জাতিক অর্গানাইজেশন তৈরি করবে, এবং এই অর্গানাইজেশনের আইন হবে এরকম যে আইনে তার স্বার্থ হাসিল হবে। সো আমেরিকার ইউএন যা বলেন, যত আইন বলেন, যাই বলেন, যা কিছু করবে, এগুলো সব আমেরিকার স্বার্থ হাসিল করার জন্য। এবং আমেরিকার স্বার্থতে যে আইনটায় আমেরিকার স্বার্থ হাসিল হবে না, আমেরিকা ওই আইন মানবে না। বিশ্ব রাজনীতির এইটাই নিয়ম, জাস্ট এইটাই নিয়ম। এখন আন্তর্জাতিক সমস্ত আইন টাইনে যত অর্গানাইজেশন আছে, এই জায়গা তো আধিপত্য হচ্ছে আমেরিকার। এখন চায়না যদি ইকোনমিক্যালি মিলিটারিলি বড় হয়, তো সে চাবে না যে এইগুলা ওরা নিছে কেন, এইগুলো আমরা নিয়ে আসি। এই যে ধরেন আপনার এলাকার দেখেন, আমাদের এলাকার ছোট গ্রাম অঞ্চলের রাজনীতিতেই দখলদারি করে, যে আজকে এই বাজার নিয়ন্ত্রণ করবে কে, ওই পার্টি চলে গেলে আর এক পার্টি আসবে। তো বিশ্ব রাজনীতিতেও তো ব্যাপারটা তাই, একই কথা, একই জিনিস। তো তখন চায়না এই সমস্ত জিনিস নিতে যখন আসবে, তখন আমেরিকার সাথে টান লাগবে না, তখন তো মারামারি লাগবে। কিন্তু চায়নাকে আপনি মারবেন কাকে দিয়ে? চায়নাকে মারার জন্য আপনার এক পাশে আছে ইন্ডিয়া আর এক পাশে আছে হচ্ছে জাপান। ধরেন এই দুইটা দেশ দিয়ে আপনি চায়নাকে মারবেন, এই হচ্ছে চায়না। আসলে অ্যাটাকটা কি ইন্ডিয়া করবে নাকি চায়না করবে? অফশোর ব্যালেন্সার হচ্ছে ইউএসএ। এই টাইমে না আমেরিকা তার ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই ইন্ডিয়া এবং জাপানের মধ্যে বল চালাচালি করবে। বল চালাচালি মানে হচ্ছে বালিশ চালাচালি করবে, ঠিক আছে? এই বালিশ চালাচালির মধ্যে একজন বালিশটা গিলবে, সে গিলে চায়নার সাথে গ্যাঞ্জাম করবে। এইটাকেই বলা হচ্ছে বাক পাসিং স্ট্র্যাটেজি। যেমন জার্মানিকে অ্যাটাক করার জন্য একসময় রাশিয়া এবং ফ্রান্স বাক পাচিং করতেছিল, যে তুমি অ্যাটাক করো, নাইলে তুমি করো, তুমি করো, তুমি করো, এইরকম আর কি। মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা চলবে। একজন হবে হচ্ছে বাক ক্যাচার, যিনি ক্যাচ করবেন তিনি যে অ্যাটাক করবেন, আর একজন হবে থ্রোয়ার। এইখানে আবার ডিপ্লোমেসিটা কেমন? যিনি থ্রো করবেন, মানে সে তো আর অ্যাটাকে যাচ্ছে না, সে যায় কিন্তু আবার চায়নার সাথে যোগাযোগ ভালো রাখবে। সে যা বলবে যে এই যে ইন্ডিয়া তোমার সাথে খারাপ করে দিল, এটা ভালো হয় নাই, তোমার সাথে আমি তোমার ভালো চাই, এরকম বলে বেড়াবে। কিন্তু কেননা তার সাথে যেন বন্ধুত্বটা থাকে। কিন্তু এই স্ট্র্যাটেজির একটা সমস্যা আছে। ধরেন এই চায়না ইন্ডিয়াকে পরাজয় করে ফেললো, পরাজিত করলে কি ইন্ডিয়ার উপর চায়নার দখল আসবে, চায়না মিলিটারিলি আরো পাওয়ারফুল হয়ে যাবে না? তখন পাওয়ারফুল হয়ে গেলে চায়না যদি বুঝে ফেলে যে জাপানও তো আমার থ্রেট, তখন কিন্তু আসলে বাঘ পাচিং উল্টা খেলবে, তখন কিন্তু জাপানও মারা খেয়ে যাবে আর কি, ঠিক আছে? আর এইগুলো করাবে অ্যাকচুয়ালি আমেরিকা তার ডিপ্লোমেসি দিয়ে। প্রয়োজনে সে প্রতারণামূলক ডিপ্লোমেসি করবে, ব্ল্যাকমেইল করবে, যাই কর। ধরেন বিশ্ব রাজনীতিতে টিকে থাকার জন্য সব কিছু এলাও,
সব কিছু এলাও, মানে রিয়েলিস্টিক ওয়ার্ল্ডে আর কি। এইখানে কিন্তু আপনি আমার মতাদর্শের দিয়ে কোনো কিছু যায় আসে না, কোনো কিছু যায় আসে না ভাই। আপনার মতাদর্শ আমার মতাদর্শ, ও অমুকরে হামলা করতেছে এটা তো খারাপ, যুদ্ধ তো খারাপ, পৃথিবী তো খারাপ, পৃথিবী তো খারাপ। আপনি তো গন্ধম ফল খাইছেন দেখে পৃথিবীতে আসছেন। বিশ্ব রাজনীতিটা এই তত্ত্বের উপর চলে। ওকে, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।